এটা কিন্তু একদম ভালো হচ্ছে না। আপু, তুমি যদি আমার আর একটু কাছে আসো তাহলে আমি চিৎকার করব বলে দিলাম। তোকে কি কেউ বারণ করেছে? চিৎকার কর দেখি, কে তোকে বাঁচাতে আসে। তুই হয়তো ভুলে গেছিস আব্বু আম্মু কেউ বাসায় নেই, আর কাজের লোকেরা কেউ তোকে বাঁচাতে আসবে না। কেন যে আজকে আসতে গেলাম এখানে, খালামণি আমাকে আসতে বলে নিজেই গায়েব হয়ে গিয়েছে। প্লিজ আপু, আমাকে যেতে দাও। অনেক দিন ধরে এমন একটা সুযোগের অপেক্ষায় ছিলাম, আর আজকে সেই সুযোগটা পেয়ে গেলাম। আজকে কিছুতেই তোমাকে ছাড়ছি না জান পাখি। আপু, এবার কিন্তু আমি কান্না করব বলে দিলাম। তুমি প্রতিবার আমার সাথে এমন করো কেন? তোর সাথে করবো না তো কার সাথে করব? তুই আমার একমাত্র ভালোবাসা, আয় কাছে আয়। না আপু, আমার এসব ভালো লাগে না। আমি তোমাকে ভালোবাসি না কারণ তুমি আমার খালাতো বোন হও। তার উপর আবার তুমি আমার থেকে অনেক বড়। আমি এখনো পড়াশোনা করছি আর তুমি পুলিশের চাকরি করো। এই তোকে শেষবার বলছি, নিজের থেকে কাছে আসবি নাকি আমি আমার পিস্তল বের করব। তখন কিন্তু একদম ভালো হবে না। না, আমি তোমার কাছে যাব না। আবিরের এই কথা শুনে তিশা দ্রুত তার ডয়ের থেকে একটি পিস্তল বের করে। এটা দেখে আবিরের চোখ বড় বড় হয়ে যায়। বেচারা পালাতেও পারছে না, কারণ দরজা লক করা। তিশা তখন আবিরের কাছে যায়। ভয়ে আবিরের শরীরে ঘাম দেওয়া শুরু করে। ভয়ে কিছু বলতে পারছে না। কি ব্যাপার, এখন চুপ হয়ে গেলি কেন? এবার আমি যা বলবো তাই করবি। যদি কোনো কথার অমান্য করিস তাহলে একেবারে দেখলি তো হাতে কি আছে আমার। তিশা তখন ড্রেসিং টেবিলের সামনে গিয়ে বন্দুক রেখে বিছানায় এসে বসে। আবির এখনও দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তখনই তিশা বলে, ওইখানে দাঁড়িয়ে আছিস কেন? এখানে এসে বস। আবির চুপচাপ এসে বিছানায় বসে। এবার আমাকে কিস কর। আমি বলার পর আবির এসে আলতো করে আমার গালে একটা কিস করে, আবার গিয়ে বসে পড়ে। এটা দেখে তো আমার রাগ 360 ডিগ্রি হয়ে গিয়েছে। তখন আমি রেগে বলি, এটা কি করলি? আপু, তুমি তো বললে কিস করতে, আমিও কিস করেছি। দূর, এটাকে কিস বলে? এদিকে আয়। আবির ধীরে ধীরে আমার কাছে এসে বসে। তখন আমি কিছু না বলে আবির মাথা ঘুরিয়ে লিপ কিস করে দেয়। তিশা আবিরের ঠোঁট জোড়া নিজের ঠোঁটে নিয়ে চুষতে লাগলো। আবিরের তো চোখ বড় বড় হয়ে গিয়েছে। সে এমন কিছু আশা করেনি। ঠিক তখনই বাড়ির মেন গেটের কলিং বেলের শব্দ শোনা যায়। তিশার বাবা মা এসে গিয়েছে। কাজের লোক দরজা খুলে দেওয়ার আগেই তিশা তাড়াতাড়ি আবিরকে ছেড়ে দেয়। তারপর গিয়ে নিজের রুমে দরজা খুলে দেয়, কারণ তারা যদি এদিকে এসে দেখে রুমে দরজা লক করা তাহলে সন্দেহ করতে পারে। দরজা খুলে তিশা আবিরের দিকে তাকাতে দেখে আবিরের ঠোঁটে তার লিপস্টিক লেগে আছে। তিশা তখন তাড়াতাড়ি গিয়ে তার ওড়না দিয়ে আবিরের ঠোঁট মুছে দিচ্ছিল। তখনই তিশার বাবা মা রুমে আসে। কি রে তৃষা, আবিরের ঠোঁটে কি হয়েছে? তুই ওর ঠোঁট মুছতেছিস কেন? আসলে খালামণি। আবির কিছু বলার আগেই তিশা আবিরের মুখ চেপে ধরে। আর বুঝলাম না, তোর মুখ চেপে ধরলি কেন? আসলে বাবা, ও ওর হাত দিয়ে ঠোঁটে কামড়ে কেটে ফেলেছে, তাই রক্ত বেরোচ্ছিল, তাই আমি ঠোঁট মুছে দিচ্ছিলাম। সেটা বুঝলাম, কিন্তু তুই ওর মুখ চেপে ধরে আসিস কেন? আরে মা, তুমি বুঝতে পারছো না? ও এখন যত কথা বলবে ঠোঁট দিয়ে তত বেশি রক্ত বেরোবে। তোমরা তোমাদের রুমে যাও, আমি ওর ঠোঁট ঠিক করছি। ঠিক আছে, কাজ শেষ করে নিচে আয়, দুপুরের খাবার সময় হয়ে গিয়েছে। এই বলে তিশার বাবা মা রুম থেকে চলে যায়। তিশা তখন রেগে আবিরের দিকে তাকায়। এই, তুই তখন কি বলতে যাচ্ছিলি? কই আপু, আমি তো এমনি। আবিরের কথা শেষ করার আগেই তার ঠোঁট দখল হয়ে যায়। 2 মিনিট পর তিশা ছেড়ে দেয়। তারপর আবার তার ওড়না দিয়ে আবিরের ঠোঁট মুছে দেয় হাসতে হাসতে। দর্শক, এদের কাণ্ড দেখে তো আমার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাচ্ছে। আচ্ছা চলুন গল্পে ফিরি। আবির তিশার এসব কাণ্ড দেখে রেগে যায়। তখন আবির বলে, তুমি তুমি একটা পাগলি, আর আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না। তুমি আমার সাথে এভাবে জোর করতে পারো না। আমি এক্ষুনি চলে যাব। আবির দ্রুত পায়ে রুমের দরজা পর্যন্ত হেঁটে যায়, কিন্তু দরজা খুলতে যাবে ঠিক তখনই তিশা পেছন থেকে এসে তার হাত ধরে ফেলে। তিশার চোখে তখন রাগের বদলে একরাশ দুষ্টামি এবং ভালোবাসার মিশ্রণ। দরজা খুলে বাইরে গেলেই তোর ঠোঁটের বাকি
লিপস্টিকটা সবাই দেখতে পাবে। আর তখন কি বলবি? আমার খালাতো বোন যিনি একজন পুলিশ অফিসার, তিনি আমাকে জোর করে কিস করেছেন। সবাই বিশ্বাস করবে তোকে, নাকি তোর খালামণির টেনশনে অসুস্থ হয়ে পড়বেন? তিশা কথা শুনে আবির থেমে যায়। সে জানে তিশা যেটা বলছে সেটা মিথ্যে নয়। তার খালামণিকে সে কোনো বিপদে ফেলতে চায় না। আবির তখন মাথা নিচু করে দরজার দিকে পিঠ দিয়ে দাঁড়িয়ে থাকে। আমার কাছে তোমার কোনো দুর্বলতা নেই, তাই না? আমি যাই বলি তুমি শুধু আমাকে কষ্ট দাও। আবিরকে ঘুরিয়ে নিচের দিকে নিয়ে এসে নরম করে আবিরের গাল ছুঁয়ে দিয়ে বলে, দুর্বলতা আছে। তুই তুই আমার একমাত্র দুর্বলতা। তুই রেগে থাকলে, মুখ ভার করে থাকলে আমার খুব কষ্ট হয়, কিন্তু তোকে এইভাবে না খেপিয়ে যে আমার থাকতে ইচ্ছে করে না। কি করব বল? এসব ভালোবাসার ভান আমার সামনে আর করবে না। তোমার এই ভালোবাসা মানে হলো জোর। তোমার এই ভালোবাসা মানে হলো শুধু নিজের ইচ্ছা পূরণ করা। তিশা হঠাৎ করে গম্ভীর হয়ে যায়। আবিরের কথাগুলো তার বুকে গিয়ে লাগে। সে কিছুটা সরে গিয়ে আবিরের কাঁধে আলতো করে হাত রাখে। তুই আমার চোখের দিকে তাকা আবির। তুই কি সত্যিই মনে করিস আমি তোকে শুধু কষ্ট দেওয়ার জন্য এসব করি? তুই যখন আমায় আপু বলে ডাকিস, তখন আমার বুকের ভেতরটা কেমন মুচড়ে ওঠে। তুই বুঝিস না আমি তোকে চাই আবির, আমার রোমান্টিক স্ত্রী হিসেবে চাই। আমার জীবনের প্রতিটা সকাল সন্ধ্যায় তোকে চাই। তুমি চাইলেই তো আর হবে না আপু। তুমি ভুলে যাচ্ছ আমরা কাজিন। আর তোমার মতো একজন সিনিয়র পুলিশ অফিসারের পাশে একজন কলেজ পড়ুয়ার ছেলে মানায় না। আবিরের এই কথাগুলো যেন তিশাকে আঘাত করার জন্যই বলা হলো। তিশা একটু পিছিয়ে যায়, তারপর শান্ত কিন্তু তীক্ষ্ণ দৃষ্টিতে আবিরের দিকে তাকায়। আমি তৃষা, পুলিশের ইউনিফর্ম আমার পেশা, কিন্তু আমার হৃদয় তোকে ছাড়া অন্য কাউকে চেনে না। আর এই সমাজের মানানো না মানানোর হিসাব আমি কখনো করিনি, ভবিষ্যতেও করব না। তুই আমাকে ভালোবাসিস না এটা আমাকে বলিস না। তোর চোখে আমি অন্য কিছু দেখি আবির। ঠিক তখনই কাজের লোক এসে দরজায় নক করে। ম্যাডাম, খালামণি নিচে যেতে বললেন। খাবার টেবিলে সবাই অপেক্ষা করছেন। আসছি। তিশা আবার আবিরের দিকে তাকায়। সে আবিরের ঠোঁটের দিকে ইশারা করে বোঝায় যেন সে চুপ থাকে। নিচে যাবি, স্বাভাবিক থাকবি, আর মনে রাখিস আমার পিস্তল কিন্তু সবসময় আমার সাথেই থাকে। নিচে গিয়ে আমাকে তুমি বলে ডাকবি, কোনো আপু বা অন্য কিছু নয়। বোঝাতে পারলাম? হ্যাঁ। তিশা তখন একটা হাসি দিয়ে আবিরের হাত ধরে দুজনে একসঙ্গে রুম থেকে বের হয়ে খাবার টেবিলের দিকে যায়। আবিরের সমস্ত শরীর তখন রাগে ভয়ে এবং এক অজানা অনুভূতির অস্থিরতায় কাঁপছিল। খাবার টেবিলে বাবা মার সামনে দুজনই স্বাভাবিক থাকার অভিনয় করে যাচ্ছিল। আবির, তোর পড়াশোনা কেমন চলছে? এবার তো ফাইনাল ইয়ার, মন দিয়ে পড়। জি আঙ্কেল, ভালো চলছে। আমি মন দিয়েই পড়ছি। তৃষা, তোর প্রমোশনের কি খবর? এবার তো নিশ্চয়ই এসপিতে প্রমোশন হয়ে যাবে। আশা তো করছি মা, তবে কাজ শেষ হতে আরো কিছুদিন সময় লাগবে। আবির, তোমার প্লেটে আর কিছু মাংস নাও। তিশার এই তোমার সম্বোধন শুনে আবির কিছুটা চমকে ওঠে, কারণ এটা তাদের বাবা মার সামনে প্রথমবার। তবে সে বুঝতে পারে এটা তিশার হুঁশিয়ারি। আবির তখন প্লেটটা এগিয়ে দেয়। ধন্যবাদ আপু। খাবার শেষ হলো। আবির তিশার বাবার কাছ থেকে বিদায় নিয়ে নিজের বাড়ি ফেরার জন্য তৈরি হচ্ছিল। খালামণি, আঙ্কেল, আমি তাহলে এখন আসি। কাল সকালে আমার কোচিং আছে। কিরে, কই যাচ্ছিস? বস। বাড়িতে চলে যাব খালামণি। বাড়িতে যাবি মানে? আমি তোর মায়ের থেকে শুনলাম তোর কলেজ 1 মাসের জন্য বন্ধ দিয়েছে। তোর এখানে থাকার কথা। এ কথা শুনে তিশা অবাক হয়ে যায়, তবে পরক্ষণেই তার মুখে একটা চাপা হাসি রেখা ফুটে ওঠে। সে মনে মনে ভীষণ খুশি হয় 1 মাস ধরে আবিরকে হাতের মুঠোয় রাখার সুযোগ। তুই কোথাও যাবি না, পুরো 1 মাস এখানেই থাকবি। আমি তোর মায়ের সাথে কথা বলে নিয়েছি। তুই বরং কিছুক্ষণ পর একবার বাড়িতে গিয়ে তোর জামা কাপড় আর বইপত্র নিয়ে আসিস। কিন্তু খালামণি। না, আর কোনো কিন্তু নয়, যা বললাম তাই হবে। আবির তখন আর কিছু না বলে হতাশ হয়ে মাথা নিচু করে দাঁড়ায়। সে মনে মনে বলে, সর্বনাশ, 1 মাস! এই পুলিশ ম্যাডামের টর্চার 1 মাস ধরে সহ্য করতে হবে।
এর চেয়ে তো কলেজ খোলা থাকাও ভালো ছিল। এ কেমন ফাঁদে পড়লাম। আমি নিশ্চিত খালামণিকে এ আপুই পটিয়ে রাজি করিয়েছে। তখনই তিশা পরিস্থিতি বুঝে নিজেকে সামলে নিয়ে দ্রুত বলে ওঠে। আম্মু, আমিও আবিরের সাথে যাব, না হলে পরে বাড়িতে গিয়ে আবির হয়তো আর আসতে চাইবে না। হ্যাঁ, ঠিক বলেছিস। তাহলে তুইও যাস, তাড়াতাড়ি নিয়ে চলে আসিস। আবিরের সমস্ত রাগ গিয়ে তখন তিশার উপর পড়ে। আবির মনে মনে বলে, যা ভেবেছি তাই। উনি নিজেই যাতে আমার উপর নজর রাখতে পারেন সেই জন্যই এই চালাকি করেছেন। পুলিশ অফিসার তো সব সময় শুধু নিজের সুবিধার কথা ভাবে। আমার কপালে কি আছে কে জানে। তিশা তখন একটা হাসি দিয়ে আবিরের হাত ধরে। একসঙ্গে দুজনে রুম থেকে বের হয়ে মেন গেটের দিকে হাঁটতে থাকে। এটা কি শুরু করলে? আমাকে তোমার নজরদারির মধ্যে রাখবে বলে এমন একটা নাটক করলে। তুমি আমার সম্পত্তি, তাই নজরদারি তো করতেই হবে। আর শোনো, তুমি যদি আমার সাথে 1 মাস থাকো তাহলে কালকে তোমার কলেজে যাওয়ার দরকার নেই। আমি তোমাকে আমার মতো করে পড়াবো। তিশা তার ঠোঁটে লেগে থাকা লিপস্টিক মুছে আবিরের ঠোঁটে আলতো করে লাগিয়ে দেয়। তারপর দ্রুত সরে যায়। চল তাড়াতাড়ি তোমার জিনিসপত্র নিয়ে আসি। আর একটা কথা, এই 1 মাস আমার সাথে ঝগড়া না করে যদি একটু প্রেম করো তাহলে তোমার সাথে আমার পুলিশি আচরণ একটু কম দেখাবো, কেমন? আবির রাগে, অপমানে এবং এক ধরনের অদ্ভুত অস্থিরতায় কাঁপতে কাঁপতে তিশার সাথে বাড়ির দিকে রওনা হয়। সে জানে সামনে 1 মাস তার জীবনে সবচেয়ে কঠিন এবং রোমান্টিক সময় হতে চলেছে। আবির তখন রাগে ফুঁসতে ফুঁসতে গাড়ির সিটে বসেছিল। রাস্তার দৃশ্যের চেয়ে তার মাথায় বেশি ঘুরছিল তিশার ঠোঁটের লিপস্টিক আর তুমি আমার সম্পত্তি কথাটি। আবির আর তিশা যখন গাড়ি করে আবিরের বাড়ির দিকে যাচ্ছিল তখন দুজনের মধ্যে চরম নীরবতা। এই নীরবতা ছিল টেনশনে ভরা, ঝড়ের আগের শান্ত অবস্থার মতো। আবির গাড়ির কাছের দিকে তাকিয়েছিল আর তিশা এক দৃষ্টিতে তার দিকেই তাকিয়েছিল। এই, আমাকে দেখছিস না কেন? রাস্তা দিয়ে তাকিয়ে কি এমন দেখছিস? আমি যাই দেখি তোমার তাতে কি? আমি তো আর তোমাকে দেখছিলাম না। হো, তাহলে তো তোর দৃষ্টি চুরি হয়ে যাচ্ছে। জানিস তো আমার নজর সব দিকে থাকে। কিছুক্ষণ পর তারা আবিরের বাড়ি পৌঁছালো। জিনিসপত্র গুছিয়ে আবার তিশাদের বাড়িতে ফিরে এলো। আহা, তোরা চলে এলি। আবির, তোর পরীক্ষা সামনে, শান্ত পরিবেশ দরকার। তুই বরং গেস্ট রুমে থাক। আর তৃষা, তুই তো এসপির প্রমোশনের জন্য পড়ছিস, তাই তোরা দুজনেই দিনের বেলা তোর রুমে পড়বি, একজন আরেকজনকে সাহায্য করতে পারবি। মায়ের কথা শুনে আবির ভেতরে ভেতরে স্বস্তির নিঃশ্বাস ফেলল। তাকে যে দিনের বেলায় তিশার অধীনে থাকতে হবে এই ভেবে তার মুখ কালো হয়ে গেল। সে দ্রুত মাথা নিচু করে গেস্ট রুমের দিকে চলল। অন্যদিকে তিশার মুখে ফুটে উঠল চাপা হাসি। তার প্ল্যান সম্পূর্ণ সফল না হলেও আবিরকে নিজের রুমে আটকে রাখার সুযোগ তো সে পাচ্ছেই। ঠিক আছে মা, আমি আবিরকে ভালো করে পড়াবো। তুমি চিন্তা করো না। আবির, তুই যা, তোর ব্যাগটা গেস্ট রুমে রাখ, জিনিসপত্র রাখ। আবির তখন গেস্ট রুমে গিয়ে তার জামা কাপড় এবং বইপত্র গুছিয়ে নিতে শুরু করলো। সে সময় কাটাতে চাইছিল কারণ সে জানতো তিশার রুমে পড়তে যাওয়া মানে নতুন বিপদ। এই করতে করতে বাইরে সন্ধ্যা নেমে এলো। ঘরের ভেতর আবছা অন্ধকার। আবির তখন জানালার ধারে দাঁড়িয়ে ভাবছিল কিভাবে এই 1 মাস পুলিশ ম্যাডামের হাত থেকে বাঁচা যায়। ঠিক তখনই তিশার মা দরজার কাছে এসে ডাকলেন। আবির, কি করছিস বাবা? ঘর তো দেখছি অন্ধকার। এখন আর দেরি করিস না। তৃষা অনেকক্ষণ ধরে তোর জন্য অপেক্ষা করছে। ভালো করে ফ্রেশ হয়ে তোর বইগুলো নিয়ে তৃষার রুমে যা, পড়তে বসতে হবে। আবিরের বুকটা ধরাস করে উঠল। সে জানে তার মুক্তি আর নেই। সে তার বইপত্রগুলো হাতে নিয়ে চরম বিরক্তি আর ভয় নিয়ে তিশার রুমের দিকে রওনা হলো। আবির তখন দেখল তিশা তার টেবিলের পাশে বসে আছে, একটা ফ্যান্সি টপস আর জিন্স পরে। আবিরকে দেখে সে মিষ্টি হাসলো। আসো আসো মাই ডিয়ার স্টুডেন্ট, আমি তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম। আসতে এত দেরি করলি কেন? আমার জন্য অপেক্ষা করছিলে মানে? তুমি না বলেছিলে তুমি এসপির জন্য পড়াশোনা করবে? হ্যাঁ, তবে আমার সব থেকে কঠিন পরীক্ষাটা হলো তোকে ভালোবাসা। আর এই পরীক্ষায় পাশ করতে হলে
আমাকে আরো বেশি করে অনুশীলন করতে হবে বস। আবির স্টাডি টেবিলে বসতে যাবে, ঠিক তখনই তিশা উঠে গিয়ে দরজাটা ভেতর থেকে লক করে দিল। তুমি আবার দরজা লক করলে কেন? মা বাবা কিছু মনে করতে পারেন। পড়ার সময় কেউ যেন বিরক্ত না করে, তাই এটা আমার স্টাডি রুল। আর শোন, এখন থেকে এই রুমে তুই যখনই থাকবি এই নিয়মগুলো মেনে চলতে হবে, না মানলে তার জন্য থাকবে বিশেষ শাস্তি। কী রকম শাস্তি? যদি তুই আমাকে তুমি ছাড়া অন্য কিছু ডাকিস বা আমার কোনো কথা অমান্য করিস, তাহলে আমি তোর গেস্ট রুমের দরজা খুলে দেব না। তোকে এই বিশাল বিছানায় আমার সাথে থাকতে হবে, আর তখন কোনো বালিশের বর্ডার কাজ করবে না। আবির ভয়ে চেয়ারে বসে পড়ল, তার মুখের রং ফ্যাকাশে হয়ে গিয়েছে। তুমি আমাকে এভাবে জোর করতে পারো না। তিশা টেবিলের উপর থেকে আবিরের হাত ধরে তাতে আলতো করে একটি চুমু এঁকে দেয়। জানি পারি জান পাখি, কারণ আমি তোমার পুলিশ ম্যাডাম, আর তুই এই 1 মাসের জন্য আমার রোমান্টিক জেলের কয়েদি। এখন থেকে আমার প্রতিটি কথা শুনবি। এখন পড়া শুরু করার আগে আমাকে একটা কিস কর, এটা তোর হোমওয়ার্ক। আবির তখন কোনো উপায় না দেখে ভীরুভাবে তিশার দিকে এগিয়ে যায়। সে জানে এই 1 মাস তার জীবন শুধু বইয়ের পাতায় নয়, তিশার ভালোবাসার জটিল আইনে বাধা পড়ে গেছে। তো পাঠকরা কি মনে হচ্ছে, এই পুলিশ ম্যাডামের রোমান্টিক অত্যাচার কি আবির 1 মাস সহ্য করতে পারবে, নাকি নিজের প্রেমে আত্মসমর্পণ করবে? তিশার দেওয়া হোমওয়ার্ক কিসের নির্দেশ শুনে আবিরের গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। সে জানে এই পুলিশ ম্যাডামের কাছ থেকে সামান্য চুমু আশা করা ভুল, কিন্তু দরজা লক করা। তার সামনে বসে আছে একজন সিনিয়র অফিসার, যার হাতে পিস্তল না থাকুক মন ভাঙ্গার মতো কঠিন আইন আছে। আবির ধীরে ধীরে এগিয়ে গেল। তুমি সন্তুষ্ট হবে তো? সেটা তো নির্ভর করছে তোর পারফরমেন্সের ওপর। আয়। আবির নিচু হয়ে আলতো করে তিশার গালে ঠোঁট ছোঁয়ালো, যেমনটা সে দুপুরে করেছিল, কিন্তু এবার তিশা প্রস্তুত ছিল। মুহূর্তেই তিশা আবিরের শার্টের কলার ধরে সজোরে টেনে নিজের দিকে নিয়ে এলো। আবির কিছু বোঝার আগে তিশার উষ্ণ ঠোঁট তার ঠোঁটের উপর চেপে বসলো। তিশা এবার আর ছেড়ে দেওয়ার পাত্রী নয়, সে যেন তার সমস্ত অধিকার, সমস্ত রাগ আর সমস্ত ভালোবাসা দিয়ে আবিরের ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নিয়েছে। আবির প্রথমে অবাক হলো তিশার হঠাৎ এই তীব্র আগ্রাসনে। সে চোখ বন্ধ করে নিজেকে সঁপে দিল। প্রায় 1 মিনিট পর তিশা হাঁপাতে হাঁপাতে আবিরকে ছেড়ে দিল। আবিরের ঠোঁটে তখন তার লিপস্টিকের গাঢ় লাল রং। আবির দ্রুত শ্বাস নিতে নিতে চোখ খুলো। এবার হলো পারফেক্ট হোমওয়ার্ক কিস। মনে রাখবি, পরীক্ষায় এমনটাই করতে হবে। এখন বস, চল মন দিয়ে পড়ি। তোর পড়া আমার পড়া দুটোই দরকার। আবির মাথা নিচু করে টেবিলে গিয়ে বসলো। সে জানে তার আর কোনো মনোযোগ বাকি নেই। তার সমস্ত শরীর এখনও তিশার ঠোঁটের উষ্ণতা নিয়ে কাঁপছে। তার দুজনে টেবিলে বসে বই খুলল। আবির ইতিহাসের পাতা উল্টাতে শুরু করলো, কিন্তু তার চোখ বারবার তিশার দিকে চলে যাচ্ছিল। তখন আবির মনে মনে বলে, উফ, এই পাগলির সাথে কিভাবে মন দিয়ে পড়বো? এই, তুই উপরের দিকে তাকিয়ে কি ভাবছিস? ভালো করে মন দিয়ে পড়, সামনে পরীক্ষা। আমি তো পড়ছি, তুমি শুধু শুধু। আবির সম্পূর্ণ কথা শেষ করার আগেই তিশা হঠাৎ করে উঠে এসে আবিরের চেয়ারের পেছনে দাঁড়ালো। সে তার হাত দুটি আবিরের কাঁধের উপর দিয়ে নিয়ে এসে বইয়ের একটি লাইন দেখানোর ভান করলো। আবিরের পুরো পিঠ তখন তিশার শরীরের উষ্ণতায় ডুবে গেল। এ লাইনটা দেখ, জোর করে ভালোবাসার সংজ্ঞা এখানে দেওয়া আছে। তুই কি বুঝতে পারছিস? কই না তো, আমি তো পড়ছিলাম। এই যে, এটাকেই বলে জোর করে কাছে আনা। আর তুই যখন আমার কথা অমান্য করবি, তখন তোর সাথে আমি ঠিক এভাবেই পড়ব। মনে রাখিস, আমার কাছে তোর প্রতিটি নিঃশ্বাসও একটি অপরাধ হতে পারে, যার শাস্তি কেবলই রোমান্টিক। আবির এত জোরে মাথা নাড়ল যে তিশার হাতের সঙ্গে তার কপাল প্রায় ধাক্কা খেল। তিশা হেসে সরে গিয়ে তার জায়গায় বসলো। এবার পর, আমি একটু কাজ করি। প্রায় ঘন্টাখানেক তারা চুপচাপ কাটালো। তিশা তার ল্যাপটপ পুলিশের কিছু রিপোর্ট দেখছিল, আর আবির সত্যি মন দিয়ে পড়ার চেষ্টা করছিল। এটুকু শান্তি যেন তার কাছে এখন মূল্যবান। রাত প্রায় 10টা।
বাজতেই তিশা ল্যাপটপ বন্ধ করলো। চল, আজকের পড়া শেষ। কাল সকালে উঠে তোর সঙ্গে এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। ধন্যবাদ আপু, আমি তাহলে এখন যাই। যাবি তো বটেই, কিন্তু একটা কথা শোন, এই 1 মাস রাতে ঘুমানোর আগে আমাকে একটা গুড নাইট টেক্সট করবি। সেখানে শুধু লিখবি আমি শুধু তোমার, আর কোনো কথা লিখবি না। যদি এটা ভুলিস। তিশা দরজা খুলে আবির দিকে এমনভাবে তাকালো যেন সে এখনই তাকে গ্রেপ্তার করতে পারে। কাল তোর পড়াশোনা শুরু হবে সকাল 6টায়, আর সেই ক্লাস হবে আমার বেডে। না না, আমি লিখব, অবশ্যই লিখব। আবির আর এক মুহূর্ত অপেক্ষা করলো না। সে দ্রুত তিশার রুম থেকে বেরিয়ে গেস্ট রুমের দিকে দৌড় দিল। রুমের দরজা বন্ধ করে সে হাঁপ ছেড়ে বাঁচল। আলমারিতে হেলান দিয়ে দাঁড়িয়ে সে ভাবছিল, এই 1 মাস কি সে সত্যি একজন পুলিশ অফিসারের রোমান্টিক অত্যাচারের শিকার হতে চলেছে, নাকি এই জোরে ভালোবাসায় তারও কোনো দুর্বলতা তৈরি হবে। আবির সবে জামাকাপড় পাল্টে বিছানে শুয়েছে, ঠিক তখনই তার ফোন ভাইব্রেট করে উঠল। তিশার মেসেজ। আবির দ্রুত ফোনটা হাতে নিল। মেসেজটি ছিল এমন: তুই কি ভুলে গেলি তোকে কি বলেছিলাম? গুড নাইট টেক্সট কই? ভাবিস না গেস্ট রুমে তুই একা আছিস, আমার নজর সব জায়গায় থাকে। আবির বুক ধরফর করে উঠল। আবির বিছানায় বসে পড়ল। তার বুঝতে বাকি রইল না, এই 1 মাস তার জন্য ভয়ঙ্কর রোমান্টিক কারাগার। সে অনিচ্ছা সত্ত্বেও মেসেজ পাঠালো: আমি শুধু তোমার। এই তো আমার লক্ষ্মী জামাই, গুড নাইট। স্বপ্নে ভালো দেখা হবে। সারা তিশার দেওয়া আমি শুধু তোমার টেক্সের ধকল আর গেস্ট রুমে দরজা লক করা দুশ্চিন্তায় আবিরের ঘুম আসেনি। ভোরের দিকে ক্লান্তিতে সে একটু ঘুমিয়েছিল, কিন্তু যখন তার ঘুম ভাঙল তখন ঘড়িতে বাজে সকাল 9টা। আবিরের চোখ খোলা মাত্রই তার হৃৎপিণ্ড যেন লাফিয়ে উঠল। সে গেস্ট রুমে নেই। আবির দ্রুত চারিদিকে তাকাল। সে ঘুমিয়ে আছে তিশার বুকের উপর এবং তার একটি হাত তিশাকে জড়িয়ে আছে। এ দৃশ্য দেখে আবির লাফিয়ে বিছানায় উঠে বসল। তার এই নড়চড়ে তিশার ঘুমও ভেঙে গেল। এই তুই উঠে পড়লি কেন? আরামের ঘুমটা ভেঙে দিলি। তুমি এখানে কি করছো আপু, আর আমি তোমার বুকের উপর কি করছি? আপু শব্দটি শোনা মাত্রই তিশার মুখের হাসিটা কিছুটা কঠোর হলো, কিন্তু সে তার পুলিশি মেজাজকে নিয়ন্ত্রণ করলো। তুই কি ভুলে গিয়েছিলি তোকে যে আমি বলেছিলাম আজকে সকাল 6টা থেকে পড়তে বসার কথা ছিল? তোকে উঠাতে এসে দেখি তুই ঘুমাচ্ছিস, তাই তখন আর তোকে না উঠিয়ে তোর পাশেই একটু ঘুমিয়ে পড়ি। এরপর তোর কোলবালিশটা সরিয়ে দেওয়ার পর তুই নিজেই আমাকে জড়িয়ে ধরেছিস। কথা শেষ করে আমি আবিরের গাল টিপে দিলাম। একটু লজ্জা লাগছিল, কিন্তু লজ্জা কাটিয়ে আবার বললাম, তোর সাথে ঘুমাতে যে এত শান্তি তা আগে জানতাম না। এখন থেকে রোজ তোর সাথে ঘুমাবো। আপু তুমি কি পাগল হয়ে গিয়েছো? এসব কি বলছো? তুমি আমার খালাতো বোন, আর তুমি... এই আমার সামনে আপু ডাকবে না বলেছিলাম না? আর হ্যাঁ, আমি তোর প্রেমে পাগল হয়ে গিয়েছি, এটাই সত্যি। এখন আর কথা নয়, আমার থানায় যাওয়ার সময় হয়ে গিয়েছে। তুই ফ্রেশ হয়ে নিচে আয়। আবির মাথা নিচু করে বসল। তার এখন প্রতিবাদ করার সাহস নেই। সে বুঝল তিশা নিজেই গেস্ট রুমে দরজা খুলে এই নাটক করেছে। তিশা দ্রুত উঠে ফ্রেশ হয়ে ইউনিফর্ম পরে নিল। কাঁধে পিস্তলের হোলিস্টার আর কোমরে বেল্ট পরতে পরতে আবিরের দিকে তাকালো। শোন, নিচে গিয়ে স্বাভাবিক থাকবি, আর মনে রাখিস আজকের দিনের জন্য তোর স্টাডি রুলসগুলো এখনো প্রযোজ্য। সারাদিন তুই এই ঘরেই পড়াশোনা করবি, আমার জন্য অপেক্ষা করবি। কাউকে বলবি না যে আমি তোকে জোর করছি। তুমি কতক্ষণ পর আসবে? আজ একটু বেশি কাজ আছে, হয়তো রাত 10টা বাজতে পারে। তার আগে তুই একবারও বাড়ির বাইরে বেরোবি না। আর হ্যাঁ, আমি কল করলে অবশ্যই ধরবি। এখন যা নাস্তা কর, তোর জন্য ডিম টোস্ট রেডি আছে। আবির দ্রুত ফ্রেশ হয়ে নিচে গেল। খাবার টেবিলে তিশার বাবা মা ব্রেকফাস্ট করছে। আবিরকে দেখে তিশার মা হাসি মুখে জিজ্ঞেস করলো, কি রে আবির, তোর ঘুম আজ এত দেরিতে ভাঙলো কেন? শরীর খারাপ নাকি? না খালামণি, রাতে একটু ঘুম কম হয়েছিল, তাই উঠতে দেরি হয়ে গিয়েছে। আবির কিছু বলার আগেই তিশা নিচে চলে এলো। ইউনিফর্মে তাকে দেখতে তখনও আরো কঠোর আর ক্ষমতাবান লাগছিল। মা, আমি এখন বেরোচ্ছি, আমার মিটিং আছে। আবার তুমি মন দিয়ে পড়াশোনা করবে, কোনো সমস্যা হলে আমাকে ফোন করতে পারো। আর মনে আছে তো তোমাকে আমি কি বলে গেলাম? হ্যাঁ। তিশা তার বাবা মাকে বিদায় জানিয়ে আবিরের দিকে তাকালো।
তার চোখে তখন ভালোবাসার চেয়েও বেশি ছিল অধিকার আর কৃতিত্ব। তারপর সে দ্রুত ঘর থেকে বের হয়ে গেল। দেখেছিস আবির, তোর আপু কত দায়িত্বশীল। ওর চাকরির চাপ, আবার তোর পড়ারও চিন্তা। আবির কেবল টোস্টে কামড় দিল। তার মনে হলো যেন সে টোস্ট খাচ্ছে না, খাচ্ছে একটা কয়েদি জীবনে প্রথম দিনের সকালের অপমান। তিশা চলে যাওয়ার পর আবির যেন কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হলো না। এই বিশাল বাড়িটা যেন এখন একটা নির্জন কারাগার, আর আবির তার একমাত্র কয়েদি। অনিচ্ছা সত্ত্বেও সে তিশার রুমে ঢুকলো। আবির জানে পড়াশোনা করার চেয়েও এখানে বেশি দরকার তিশার অনুপস্থিতি, সুযোগ নিজেকে শান্ত করা। আবির বই খুলে টেবিলে বসলো, কিন্তু মন টিকল না। তার নজর চলে গেল তিশার ড্রেসিং টেবিলের দিকে, যেখানে সে পিস্তলের হোলিস্টারটি রাখা আছে। সে ঘুরে ঘুরে রুমটি দেখতে লাগলো। এত গোছানো, তবু কেমন যেন ভয় লাগে এই রুমে আসলে, যেমন তৃষা আপুকে ভয় লাগে। হঠাৎ আবিরের চোখ পড়ল তিশার স্টাডি টেবিলের কোণে রাখা একটি ছোট্ট ডায়েরির ওপর। কৌতূহল সামলাতে না পেরে সে ডায়েরিটি হাতে তুলে নিল। প্রথম কয়েকটি পাতা ওল্টাতেই সে স্তব্ধ হয়ে গেল। ডায়েরির একটি পাশটাই শুধু লেখা, আবির তুই আমার সব, তোকে ছাড়া আমার জীবন অচল। আরও কয়েকটি পাতা উল্টানোর পর আবির একটি ছোট্ট পোলারয়েড ছবি দেখতে পেল। ছবিটি আবিরেরই, সম্ভবত কোনো পার্টিতে তোলা, যেখানে আবির হাসছে। ছবির নিচে তিশার হাতে লেখা ছোট্ট নোট। আমার একমাত্র দুর্বলতা আবির, তুই শুধুই আমার। নোটের লেখা পড়ে আবির বলে, তার মানে তৃষা আপু কি সত্যিই আমাকে ভালোবাসে? এটা কি শুধু জোর নয়? আবিরের মন দ্বিধায় ভরে গেল। তার মনে হলো তিশার এই পাগলামি হয়তো শুধু তার পুলিশি কৃতিত্ব নয়, বরং এক গভীর অধিকার বোধ। কিছুক্ষণ পর আবির তার বিরক্তি সামলাতে না পেরে ঘর থেকে বের হলো। সে ভাবল এক গ্লাস জল খাবে। সে ধীরে ধীরে হেঁটে রান্নাঘরের দিকে গেল। আবির রান্নাঘরের দিকে হেঁটে গেল। কাজের লোক তখন দুপুরে খাবারের প্রস্তুতি নিচ্ছিল। আবির ফ্রিজ থেকে জল বের করে রান্নাঘরের টেবিলে দাঁড়িয়ে জল খেতে লাগলো। সে একটু সময় কাটাতে চাইল। তিশার চোখ এড়িয়ে থাকার এই সামান্য স্বাধীনতা তার কাছে মূল্যবান মনে হলো। আবির তখন সবে কাজের লোকটির সাথে কলেজের কথা বলছিল। ঠিক তখনই তার ফোন বেজে উঠল। স্ক্রিনে তিশার নাম। আবিরের বুকে ধড়াস করে উঠল। হ্যালো তৃষা। এই তুই কোথায়? তোর তো আমার রুমে পড়ার কথা, কল ধরতেই এত সময় লাগলো কেন? আমি রান্নাঘরে মাত্র এলাম এক গ্লাস জল খেতে। জল খেতে? জল কি তোর গেস্ট রুমে নেই নাকি তুই ভাবছিস আমি থানায় আছি বলে তোর উপর আমার নজর নেই? এক্ষুনি রুমে ফিরে আয়। আমি যাচ্ছি। তুই আমার কাছে ভিডিও কল কর, আমি দেখতে চাই তুই এখন কোথায় আছিস। আবির দ্রুত রান্নাঘরের দরজা বন্ধ করে দিল এবং ভিডিও কল ধরল। পেছনে কি দেখছিস? আলোটা কোথায় লাগছে? তুই তো এখনো রান্নাঘরেই। আমি কি তোকে বলে যাইনি আমার রুমে থাকবি? আমি সত্যি বলছি, মাত্র জল খেতে এসেছিলাম। ঠিক আছে, আমি দেখছি। এই শেষবার, ভুলে যাস না তোর জীবন এখন আমার হাতের মুঠোয়। এখন কল কাট আর পড়ার টেবিলে গিয়ে বস। আমি ফিরে এসে কিন্তু তোর সারাদিনের পড়া নেব। আবির দ্রুত কল কেটে ফোন পকেটে রাখলো এবং হাঁপাতে হাঁপাতে তিশার রুমে ফিরে গেল। সে বুঝলো পুলিশ ম্যাডামের নজরদারির জাল থেকে তার পালানো অসম্ভব। সূর্য ডোবার পর আবির ডিনার শেষে আবার তিশার রুমে ফিরল। ঘড়িতে তখন রাত 10টা পেরিয়েছে। আবির ক্লান্তিতে টেবিলে মাথা রেখে সামান্য ঘুমিয়ে পড়েছে। রাত প্রায় 10:40। বাইরে গাড়ির ব্রেক কষার শব্দ হলো। আবির ঘুম ভেঙে গেল। তার হৃৎপিণ্ড জোরে জোরে ধরফর করতে লাগলো। এবার তিশা আসছে। কিছুক্ষণের মধ্যেই রুমের দরজা খুলে গেল। তিশা ইউনিফর্মেই আছে, তার চোখে রাজ্যের ক্লান্তি, কিন্তু আবিরকে টেবিলে দেখে তার মুখে একটা সন্তুষ্টির হাসি ফুটে উঠল। তবে সেই হাসি দ্রুত মিলিয়ে গেল। তুই মিথ্যা বললি কেন আবির? কি মিথ্যা? তুই জল খাওয়ার কথা বলে রান্নাঘরে প্রায় 20 মিনিট ধরে ছিলি। আমার সিসিটিভি ফুটেজ দেখতে হয় না? তোর প্রত্যেকটা পদক্ষেপ আমার মুখস্থ। এই সামান্য নিয়মটা ভাঙার সাহস তোর হলো কি করে? আবির পুরোপুরি ধরা পড়ে গেল।
সে বুঝলো তিশা তার উপর যে নজরদারি চালাচ্ছে, তা কেবল ফোন কলেজের মাধ্যমে নয়, সম্ভবত গোটা বাড়িতে তার ক্ষমতার বিস্তৃত। আবির ভয়ে মাথা নিচু করলো। আজ রাতে তোর শাস্তি হবে, আর সেই শাস্তি হবে তোর গেস্ট রুমে নয়, আমার রুমে, আমার মতো করে। তিশা তখন আবিরের হাত ধরে টানলো। তার চোখ জ্বলজ্বল করছে, যেখানে শাসনের চেয়েও বেশি দেখা যাচ্ছে এক তীব্র অধিকারবোধ। আবির জানে না তিশা তাকে কি শাস্তি দিবে। তিশার তীক্ষ্ণ অভিযোগে আবির ধরা পড়ে গেল। সে বুঝলো তিশার নজরদারি কতটা গভীর। তার সমস্ত শরীর ভয়ে কাঁপছে। তিশা তখন দরজা লক করে দিল এবং ধীরে ধীরে আবিরের দিকে এগিয়ে এলো। আবির চোখ বন্ধ করে নিজেকে প্রস্তুত করলো। হয়তো হ্যান্ডকাপ পরানো হবে, নয়তো কড়া ভাষায় শাসন করা হবে। শাস্তি তো তোকে পেতেই হবে আবির। তুই আমাকে মিথ্যা বললি, তুই আমার বিশ্বাস ভাঙলি। আবির ভয়ে চোখ খুলতেই দেখল তিশা হঠাৎ করে তার কোমরের চামড়ার বেল্টটি সজোরে খুলে ছুঁড়ে ফেলো। এরপর কাঁধ থেকে তার সার্ভিস পিস্তলের হোল্ডারটি আলমারির দিকে ছুঁড়ে দিল। আবিরের মনে হলো এবার হয়তো আসল পুলিশি টর্চার শুরু হবে। প্লিজ তুমি আমাকে ছেড়ে দাও, আমি আর কখনো মিথ্যা বলবো না। কিন্তু যা ঘটল তা আবিরের সমস্ত ধারণার বাইরে ছিল। তিশা আবিরের সামনে এসে হঠাৎ ইউনিফর্মের শার্টের প্রথম বোতামটি খুলল আর আবিরের চোখে চোখ রেখে একটি গভীর দীর্ঘশ্বাস ফেলল। তার চোখে কোনো রাগ নেই, আছে কেবল রাজ্যের ক্লান্তি আর একরাশ অব্যক্ত যন্ত্রণা। কেন করিস এমন? কেন তুই এত পালিয়ে যেতে চাস? তুই কি জানিস না এই ইউনিফর্মের ভেতরে যে মানুষটা আছে সে কতটা একা? তিশা হঠাৎ করে শার্টটি খুলে ফেলল। আবির দেখল ভেতরে সাদা টপসে তাকে খুব সাধারণ একজন নারীর মতো দেখাচ্ছে। এরপর তিশা আর নিজেকে ধরে রাখতে পারল না। সে আবিরের সামনে হাত ঢুকিয়ে বসে পড়ল আর আবিরের হাত ধরে তার ঘাড়ে মাথা রাখল। আবিরের কাঁধে ভিজে যেতে শুরু করলো। তিশা কাঁদছে। তোর মিথ্যেটাই আমার সব থেকে বড় শাস্তি আবির। আমি তোকে জোর করে নিজের কাছে আনতে চাই না। আমি চাই তুই যেন আমাকে ছেড়ে না যাস। এই যে আমি তোর উপর এত নজরদারি করি, এত জোর করি, এটা পুলিশি পাওয়ার নয়, এটা আমার দুর্বলতা। আমার খুব ভয় লাগে তুই একদিন ঠিকই আমায় ভুলে যাবি। তুমি কাঁদছো? কাঁদতে দিবি না? পুলিশ অফিসারদের কি কাঁদতে নেই? তুই কেন আমাকে এত কষ্ট দিস? যখন তুই আমাকে ছেড়ে অন্য রুমে যাস আমার মনে হয় আমি সব হারিয়ে ফেলেছি। তোর ভালোবাসা না পেলে আমার চাকরি, আমার প্রমোশন সব অর্থহীন। তিশার এই অপ্রত্যাশিত দুর্বলতা আবিরের ভেতরের সমস্ত রাগ আর বিরক্তিকে যেন নিমিষেই গড়িয়ে দিল। সে তিশার এইরূপ কখনো দেখেনি। সম্পূর্ণ নিরস্ত্র, সম্পূর্ণভাবে তার উপর নির্ভরশীল। আবিরের মনটা হঠাৎ করে নরম হয়ে গেল। তার আর কোনো ভয় রইল না। আবির আলতো করে তিশার চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলল, তুমি আমাকে জড়িয়ে ধরো। আবিরের এই কথা শুনে তিশা দ্রুত উঠে দাঁড়ালো এবং তাকে দুহাত দিয়ে জড়িয়ে ধরল। এই আলিঙ্গনে ছিল না কোনো জোরের বা শাসনের। এটা ছিল একজন প্রেমিকার আশ্রয় খোঁজার আলিঙ্গন। আবিরও স্বতঃস্ফূর্তভাবে তাকে জাপটে ধরল। আজ রাতে তোর এটাই শাস্তি। কি শাস্তি? আবির। তিশা আবিরের ঠোঁটে একটি নরম চুমু দিয়ে বলে, তোর সমস্ত পড়াশোনা, তোর সমস্ত ঘুম সব বন্ধ। আজ রাতে তুই আমার পাশে ঘুমাবি, আর শাস্তি হিসেবে তোকে সারা রাত আমার দুর্বলতা পাহারা দিতে হবে। কোনো কথা বলবি না, কোনো প্রতিবাদও করবি না, শুধু আমায় আঁকড়ে ধরে রাখবি। তুই যখন আমার কাছে থাকিস তখনই আমি শান্তি পাই। আবির দীর্ঘশ্বাস ফেলে। কোনো প্রতিবাদ করে না। প্রতিবাদ করে লাভই বা কি? আবির তো আর কোনো ফলাফল পায় না। তিশা যেটা বলে সেটাই করতে হয়। আবির তখন বাধ্য হয়ে বলে, ঠিক আছে। আর শোন, আজ সকালে তুই যে ভুলটা করেছিলি, আপু ডেকেছিলি, সে ভুলের জন্যও তোর শাস্তি আছে। কি শাস্তি? এখন থেকে সকালে আর রাতে তুই আমাকে ঘুম থেকে উঠে বা ঘুমাতে যাওয়ার আগে 2 বার করে আই লাভ ইউ বলবি। এটা তোর কর্তব্য। এখন চল আমার রুমে। আবির তখন পুরোপুরি নিরস্ত্র। তার প্রতিরোধ ভেঙে চুরমার হয়ে গেছে। যে পুলিশ ম্যাডামের হাত থেকে সে পালাতে চাইছিল, এখন তার দুর্বলতাকে আঁকড়ে ধরে থাকতে তার আর কোনো আপত্তি নেই। আবির বুঝল তিশার এই রোমান্টিক শাস্তি শুধু তার প্রেমের ফাঁদ নয়, বরং এক অদ্ভুত আসক্তি।
তিশার হাত ধরে আবির তার গেস্ট রুমের দরজা লক করে দিল এবং তিশার বেডরুমের দিকে এগিয়ে গেল। আবির তখন পুরোপুরি নিরস্ত্র। সে তিশার হাত ধরে গেস্ট রুমের দরজা লক করে দিল এবং তিশার রুমের দিকে যেতে শুরু করলো। কিন্তু তিশার রুমের দরজার কাছে তার ভেতরের সামাজিক ভয়টা মাথা চাড়া দিয়ে উঠল। তুমি 1 মিনিট দাঁড়াও। তোমার রুমে গেলে যদি খালামণি বা খালু দেখে ফেলেন তাহলে তো ওনারা কি ভাববেন? তুমি আমার খালাতো বোন আর আমি কলেজের ছাত্র। এই মধ্যরাতে ভয় পাচ্ছিস? তুই কি ভাবিস তোর পুলিশ ম্যাডাম এত সাধারণ ভুল করবে? চল আগে ভেতরে আয়। তিশা দরজা খুলে আবিরকে ভেতরে ঢুকিয়ে দিয়ে দরজাটা লক করে দিল। এরপর সে আবিরের কাছে এগিয়ে এলো। তার চোখে তখনও শাসনার অধিকারের মিশ্রণ। শোন, প্রথমত এই রুমটা এখন আমার হাই সিকিউরিটি জোন। তুই জানিস না আমার বাবা মা আমাকে কত শ্রদ্ধা করেন। আমার যখন দরকার হয় তখন আমার বাবা মাও এই রুমে ঢুকার আগে নক করেন। কিন্তু মাঝরাতে যদি ওনারা চুপ, মাঝরাতে কেউ আসে না। আর যদি ভুল করেও কেউ আসে, তোর পুলিশ ম্যাডামের একটা ব্যাকআপ প্ল্যান আছে। কি প্ল্যান? কালকে সকালে যখন তুই ঘর থেকে বের হবি তার 5 মিনিট আগে আমার মা এসে নক করবেন। আমি তখন দ্রুত দরজা খুলে দিব। তুই অনেকক্ষণ ধরে আমাকে একটা জরুরি ফাইল কম্পোজ করতে সাহায্য করছিলি, তাই তোর গেস্ট রুমে যেতে দেরি হয়ে গেছে। এটা কি তারা বিশ্বাস করবেন? অবশ্যই করবেন, কারণ আমি তৃষা, একজন পুলিশ অফিসার। আমি যখন যা বলি সেটাই সত্যি। আর শোন, যদি মাঝরাতে কোনো জরুরি পরিস্থিতি তৈরি হয়, যেমন ধর কেউ দরজা খোলার চেষ্টা করে। তিশা তখন আলমারি থেকে একটি পুলিশ ওয়্যারলেস বের করলো। এই দেখ, ওয়্যারলেসে একটা আলতো চাপ দিলেই বাবা মা ভাবেন আমার অফিসের জরুরি কল এসেছে। তখন তারা দ্রুত ফিরে যাবেন, বুঝলি? তোর জীবন এখন আমার হাতে আর তোর নিরাপত্তা আমার দায়িত্বে। এবার শান্তি। আবির পুরোপুরি বাকরুদ্ধ। তিশা তার ব্যক্তিগত জীবনকেও যেন পুলিশি কৌশলে মুড়ে রেখেছে। তার কাছে পালানোর কোনো রাস্তা নেই। তুমি খুব চতুর। আমি চতুর নই, আমি রোমান্টিক বউ। আর বউকে তো একটু চালাক হতেই হয়। এখন চল তোর শাস্তি শুরু করি। তিশা তখন তার চুল বাঁধতে বাঁধতে আবিরের দিকে তাকালো। আজকের শাস্তি কি ছিল ভুলে গিয়েছিস? না, ভুলিনি। আই লাভ ইউ 2 বার। শুধু 2 বার বললে হবে না, বলতে হবে মন থেকে। চল এখন শুতে চল। আর আজ রাতে তো তোর নতুন নিয়ম হলো, তুই আমার থেকে কমপক্ষে 1 ইঞ্চি দূরে থাকতে পারবি না। তোকে সারা রাত আমার বুকে মাথা রেখে ঘুমাতে হবে। আবির আর কোনো প্রতিবাদ করলো না। সে বুঝে গেছে প্রতিবাদ করা মানে শাস্তির তীব্রতা আরও বাড়ানো। সে ধীরে ধীরে বিছানার দিকে এগিয়ে গেল। তিশা তখন সমস্ত আলো নিভিয়ে শুধু বেডসাইড ল্যাম্পটা জ্বালিয়ে দিল। আবির তখন বিছানায় শুয়ে তিশার দিকে ফিরল। আই লাভ ইউ তুমি। আরেকবার। আই লাভ ইউ তুমি। তিশা খুশি হয়ে আবিরকে টেনে নিজের বুকে নিয়ে এলো। তার ইউনিফর্মের সুঘ্রাণ আর শরীরের উষ্ণতা আবিরকে ঘিরে ধরল। আবির তখন তার সমস্ত ভয় ভুলে গিয়ে একজন পুলিশ ম্যাডামের বুকে মাথা রেখে এক অদ্ভুত রোমান্টিক নিরাপত্তার ভেতর ডুবে গেল। সে বুঝল এই জোরের ভালোবাসা তাকে ধীরে ধীরে কেমন যেন এক ভিন্ন জগতে টেনে নিয়ে যাচ্ছে। রাতটা আবিরের জীবনে ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত। যে পুলিশ ম্যাডামের ভয়ে তার বুক ধরফর করত, সারা রাত সে তারই বুকে মাথা রেখে ঘুমিয়েছে। সকালে আবিরের ঘুম ভাঙল। তখন সে তিশার বুকের পর মাথা রেখে গভীর ঘুমে মগ্ন। আবির আলতো করে মাথা তুলল। তার মনে কোনো ভয় বা রাগ নেই, বরং এক অদ্ভুত উষ্ণতা তাকে ঘিরে রেখেছে। আবির দেখল তিশা ঘুমাচ্ছে। ইউনিফর্ম ছাড়া তাকে দেখতে ঠিক তার খালাতো বোনের মতোই সরল লাগছে। আবির খুব সাবধানে তার চুলে হাত বুলিয়ে দিল। সে বুঝল তিশার এই জোর করা ভালোবাসার ভেতরও এক গভীর সত্য লুকিয়ে আছে। ঠিক তখনই তিশার চোখ খুলে গেল। পুলিশি ট্রেনিংয়ের মতোই মুহূর্তেই তার ঘুম ভেঙে গেল। তুই উঠে পড়লি? তোর তো ঘুম ভাঙতে ইচ্ছে করছিল না। তুমি খুব সুন্দর করে ঘুমাও। আবির কথা শুনে তিশা হেসে আবিরকে আরও কাছে টেনে নিল। শোন, সকাল হয়ে গেছে, আজকের কর্তব্য বাকি আছে। আই লাভ ইউ তুমি। আরেকবার। আই লাভ ইউ তুমি।
তিশা খুশি হয়ে আবিরের কপালে একটি চুমু আঁকলো। ঠিক তখনই দরজায় মৃদু টোকা পড়ল, যেমনটা তিশা বলেছিল। তৃষা, তোদের ঘুম ভাঙলো? আবির, তুই এখনো ওর ঘরে? তিশা আবিরের দিকে তাকিয়ে চোখে ইশারা করলো। আবির দ্রুত বিছানা থেকে নেমে দাঁড়িয়ে গেল। তিশা তখন চাদরটা ঠিক করতে করতে দরজা খুলে দিল। মা, আজ একটা জরুরি ফাইল কম্পোজ করতে আবির অনেক সাহায্য করেছে, তাই ওকে গেস্ট রুমে যেতে দিতে একটু দেরি হলো। তুমি চিন্তা করো না। ও, এমন কাজ আর করিস না। আবির, যা বাবা, ফ্রেশ হয়ে নিচে আয়। আবির তখন সুযোগ পেয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল। তার সারা শরীরে তখনও তিশার শরীরে সুঘ্রাণ লেগে আছে। সে বুঝল তিশার হাই সিকিউরিটি জোন প্ল্যানটা নিখুঁতভাবে কাজ করেছে। ব্রেকফাস্টের সময় আবির লক্ষ্য করল তিশা আজও ইউনিফর্ম পরেছে, কিন্তু তার চোখে মুখে এক অদ্ভুত শান্তি। তিশা ব্রেকফাস্ট টেবিলে বসেই আবিরের প্লেটে টোস্ট এগিয়ে দিল। আবির, তুমি মন দিয়ে খাও, আমার আজ খুব জরুরি একটা জায়গায় যেতে হবে। তুমি সাবধানে থেকো। চিন্তা করিস না, তোর পুলিশ ম্যাডামকে এত সহজে কেউ কাবু করতে পারে না। শোন, আজ সারা দিন তুই আমার জন্য একটা কবিতা লিখবি। কবিতা? কিন্তু আমি তো... কোনো জোর নয়, কোনো ভয় নয়, শুধু তোর মনে আমার জন্য কি আছে সেটা লিখবি। সন্ধ্যায় ফিরে আমি দেখতে চাই। এটা তোর আজকের ভালোবাসার হোমওয়ার্ক। এটা প্রমাণ করবে তুই গতকাল মিথ্যে বললেও তোর মন আমার থেকে পালাতে চায় না। আবির তখন আর প্রতিবাদ করলো না। সে বুঝতে পারল এটা কোনো পুলিশের নির্দেশ নয়, বরং একজন প্রেমিকার মন বোঝার চেষ্টা। ঘর থেকে বেরোনোর আগে তিশা হঠাৎ ফিরে এলো। সে আবিরের কাছে এসে তার ফোনটা নিল। মুহূর্তের মধ্যে সে আবিরের ফোনের ওয়েল পেপার পরিবর্তন করে দিল। যখন তোর মন কবিতা লিখতে চাইবে না, তখন এই ছবিটা দেখবি। তিশা চলে যাওয়ার পর আবির দ্রুত ফোনটা হাতে নিল। সে দেখল নতুন ওয়েল পেপারটা হলো তাদের দুজনের ছবি, যেখানে আবির তার বুকে মাথা রেখে ঘুমাচ্ছে। আবির লজ্জা পেল, কিন্তু ভেতর ভেতরে এক অদ্ভুত ভালো লাগা কাজ করলো। তার সমস্ত গোপন মুহূর্ত এখন তিশার দখলে। সকালে নাস্তা শেষ করে আবির আবার তিশার রুমে ফিরল। টেবিলের উপর বই খোলার আগে তার চোখ গেল ফোনে স্ক্রিনের দিকে, তাদের দুজনের ওয়েল পেপারের দিকে। আবির লজ্জায় লাল হয়ে গেল, কিন্তু এই একান্ত ব্যক্তিগত ছবিটি তাকে একই সাথে মুগ্ধ ও বিভ্রান্তি করলো। সে বুঝতে পারল তিশার এই পদক্ষেপটা শুধু ক্ষমতা দেখানো নয়, বরং এক তীব্র অধিকারবোধের প্রকাশ। আবির তখন কলম হাতে নিল। আজকের কাজ কবিতা লেখা। কবিতা? আমি এখন কি লিখব? রাগ নাকি ভয় নাকি নাকি অন্য কিছু? আবির প্রথম লাইনে লিখল, আমি বন্দি, বন্দি আমি তোমার কঠিন শাসনে। কিন্তু লাইনটা লেখার পর তার মনে পড়ল তিশার অশ্রু সজল মুখটা। সে দ্রুত পাতাটা ছিঁড়ে ফেলল। আবির তখন মনে মনে বলে, এই পুলিশ ম্যাডামের জন্যই তো আমি এত ভয় পাচ্ছি। কিন্তু কাল রাতে যখন তুমি কাঁদছিলে, আমার মনে হচ্ছিল তুমি পৃথিবীর সবচেয়ে দুর্বল মানুষ। এই দুর্বলতাটাই কেন জানি আমাকে তোমার কাছে টানছে। আবির তার নিজের মনের এই পরিবর্তন বুঝতে পারছিল না। সে তিশার কাছ থেকে পালাতে চেয়েছিল, কিন্তু এখন পালাতে চাওয়ার ইচ্ছেটা যেন ক্রমশ কমে আসছে। হয়তো এই জোরেই ভালোবাসা তার কাছে এক নতুন ধরনের উত্তেজনা নিয়ে এসেছে। ঠিক দুপুরবেলা যখন আবির গভীর চিন্তায় মগ্ন, তখন তার ফোন বেজে উঠল। স্ক্রিনে তিশার নাম। আবির দ্রুত ফোন ধরল। হ্যালো, তুমি? এই, তুই ঠিক আছিস? শোন, এটা আমার ডিউটি কল। আমি একটা জরুরি কেস নিয়ে কথা বলছি। তোর উপর আমার নজর আছে, তাই মন দিয়ে পড়াশোনা করবি। আমি স্পিকার অন করছি। আবির কোনো কথা বলার সুযোগ পেল না। স্পিকার অন হতেই আবির শুনতে পেল তিশা তার অর্ডিনেটরদের কঠিন নির্দেশ দিচ্ছেন। তার পুলিশি মেজাজ যুক্তিবাদী এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আবিরকে মনে করিয়ে দিল তিশা কতটা ক্ষমতাশালী। এই দৃশ্য আবিরের হৃদস্পন্দন বাড়িয়ে দিল। এটাই তার সেই পুলিশি ম্যাডাম যাকে সে ভয় পায়। সাবধানে থাকবি, সন্ধ্যায় ফিরে কবিতা দেখব। তিশার এই পুলিশি রূপ আবিরকে চূড়ান্তভাবে প্রভাবিত করলো। সে বুঝল কবিতা না লেখা মানে এক কঠিন শাস্তি, যা আর শুধু মিষ্টি রোমান্টিক থাকবে না। আবির তখন কলম হাতে নিয়ে লিখতে শুরু করলো। এভাবে তার লেখাটা এসেছে তার মনের গভীরের দ্বন্দ্ব থেকে। সন্ধ্যা নামার ঠিক আগে আবির তার কবিতাটি শেষ করলো। এটা সম্পূর্ণ আত্মসমর্পণ নয়, কিন্তু এক কঠিন সমঝোতা। কবিতাটি এমন ছিল, সীমানা টানো, তবু বাঁধন কেন? আমি জানি
তুমি কঠিন হাতে শাসন করো, তবু তোমার চোখের জলে আমি মুক্তি খুঁজি। তুমি আমার বিচারক নও, তুমি আমার আলো। জোর করে কাছে আসা, তবু দূরে থাকা হলো না। তোমার পুলিশি নিয়মে আমি কয়েদি, আমার মুক্তি শুধু তোমার বুকে। এই জোরের ভালোবাসাই আমার সবথেকে বড় ভুল, আর এই ভুলটাই আমার জীবনের নতুন পথ। বাহ বাহ বাহ, কি কবিতা লিখলো আমাদের নায়ক। দর্শক জানেন, আমিও আমাদের নায়িকার মতো রোমান্টিক, কিন্তু আমার কোনো খালাতো মামাতো ফুফাতো চাচাতো ভাই নেই, তাই দেবদাস হয়ে আপনাদের সাথে বকবক করছি। আবির কবিতা পড়ে নিজেই চমকে গেল। সে স্বীকার করুক বা না করুক, তার মন এখন আর সম্পূর্ণ প্রতিবাদী নয়। সে যেন ধীরে ধীরে তিশার ভালোবাসাকে গ্রহণ করতে শুরু করেছে। রাত তখন প্রায় 9টা। আবির কবিতার পাতাটা সাবধানে টেবিলের উপর রাখলো এবং বহু গুছিয়ে স্বাভাবিক থাকার চেষ্টা করলো। বাইরে গাড়ির শব্দ শোনা গেল। তিশা এসেছে। আবিরের হৃৎপিণ্ড জোরে জোরে ধড়ফড় করছে, এবার ভয়ে নয়, এক গভীর উত্তেজনায়। রাত তখন প্রায় 11:15। দরজার লক খোলার শব্দ হলো। তিশার রুমে ঢুকলো। ইউনিফর্ম পরা তিশাকে দেখে আবিরের বুকে এক মিশ্র অনুভূতি, ভয়, উত্তেজনা এবং গভীর অনুরাগ। তিশার চোখে মুখে সারাদিনের ক্লান্তির ছাপ, কিন্তু তার চোখে সরাসরি টেবিলের উপর রাখা ভাঁজ করা কাগজটির দিকে। মন দিয়ে পড়েছিস? হ্যাঁ। তিশা টেবিলের কাছে এগিয়ে গিয়ে কাগজটি তুলে নিল। কবিতা লিখেছিস? আমি বলেছিলাম তোর মনে আমার জন্য কি আছে সেটাই লিখবি। তিশা এখন নিজের ক্লান্তি ভুলে চেয়ার টেনে বসলো। সে আস্তে আস্তে কবিতাটি খুলল এবং মনোযোগ দিয়ে পড়তে শুরু করলো। আবির তখন দম বন্ধ করে দাঁড়িয়ে আছে। তার মনে হচ্ছে পুলিশ ম্যাডামের দেওয়া সবচেয়ে কঠিন পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে এই মুহূর্তে। তিশা কবিতাটি প্রথমবার দ্রুত পড়ে নিল, তারপর দ্বিতীয়বার পড়ল আরও ধীরে। প্রতিটি লাইনে যেন তার ব্যক্তিগত জীবনের প্রতিচ্ছবি খুঁজছে। কবিতাটি শেষ করে তিশার চোখ বন্ধ করলো। তার চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল, কিন্তু এবার সেটা কষ্টে নয়, চূড়ান্ত আনন্দের জল। এই জোরের ভালোবাসাই আমার সবচেয়ে বড় ভুল, আর এই ভুলটাই আমার জীবনের নতুন পথ। তিশা তখন দ্রুত উঠে দাঁড়ালো এবং আবিরের কাছে এসে তাকে শক্ত করে জড়িয়ে ধরল। এই আলিঙ্গন ছিল কোনো শান্তি নয়, এটা ছিল এক গভীর মুক্তির আলিঙ্গন। তুই জানিস না, তোর এই কথাগুলো শোনার জন্য আমি কতদিন ধরে অপেক্ষা করছিলাম। তুই যখন আমায় আপু ডাকিস, আমার মনে হতো আমি সব থেকে বড় অপরাধী। তুমি কষ্ট পাও আমি বুঝতে পারিনি। এখন থেকে আর কষ্ট পাবো না, কারণ এখন আর কোনো জোর নেই। তুই নিজেই স্বীকার করেছিস তোর ভুলটাই তোর জীবনের নতুন পথ। শোন, তুই শুধু আমার কয়েদি ছিলি না, তুই ছিলি আমার হবু বর, আর এখন তুই আমার স্বামী। আবির অবাক হয়ে তিশার দিকে তাকিয়ে রইল। তার সমস্ত প্রতিবাদ, সমস্ত দ্বিধা যেন এক নিমিষে দূর হয়ে গেল। তিশা আলমারি খুলে একটি ছোট্ট সোনার চেন বের করলো। তাতে একটি সাধারণ কিন্তু সুন্দর লকেট ঝোলানো। এই দেখ, এটা আজ থেকে তোর। এটা কোনো উপহার নয়, এটা তোর উপর আমার ভালোবাসার সিলমোহর। তিশা তখন নিজের হাতে আবিরের গলায় সেই চেনটা পরিয়ে দিল। আবির তখন পুরোপুরি নিশ্চুপ। সে বুঝলো এই রোমান্টিক ম্যাডামের হাত থেকে তার আর কোনো মুক্তি নেই। তোর জীবনের এই নতুন পথে আর কোনো লুকিয়ে থাকা চলবে না। আমি শুধু 1 মাসের রিহার্সেল শেষ করতে চাই। কাল সকালে আমি আমার ব্যাপারটা বাবা মাকে জানাবো। এত তাড়াতাড়ি? খালামণি খালু তারা কি বলবেন? আমি তৃষা, আমি যখন কোনো সিদ্ধান্ত নেই তখন কেউ প্রশ্ন করে না। আর শোন, তোর বাবা মাকেও রাজি করানোর দায়িত্ব আমার। তুই শুধু আমার পাশে থাকবি। তিশা তখন আবিরের ঠোঁটে একটা দীর্ঘ তীব্র চুম্বন করলো। এই চুম্বন ছিল শাসনের নয়, এটা ছিল অধিকারের অঙ্গীকারের। আবিরও এবার আর নিজেকে সরিয়ে নিল না। সে বুঝতে পারল তার রোমান্টিক কয়েদি জীবন শেষ। এখন থেকে শুরু হলো সিনিয়র পুলিশ ম্যাডামের রোমান্টিক বউ হওয়ার পথ। এখন চল, আজ রাতে তুই শুধু আমার বুকে ঘুমাবি না, তুই আমার হাত শক্ত করে ধরে রাখবি। এটাই আমাদের নতুন জীবনের প্রথম নিয়ম। আবির তখন মাথা নেড়ে সম্মতি দিল। তার সমস্ত রাগ বা ভয় এখন এক অদ্ভুত ভালোবাসার কাছে হার মেনেছে। সে তিশার হাত ধরে বিছানার দিকে এগিয়ে গেল। এখন দেখা যাক তিশার এই অপ্রত্যাশিত ঘোষণার পর তাদের পরিবারে কি প্রতিক্রিয়া হয় এবং আবির কি অবশেষে নিজেকে তিশার প্রেমিক হিসেবে মেনে নিতে পারে। সকলের আলো যখন তিশার রুমে প্রবেশ করলো, তখন আবির তিশার বুকে নিশ্চিন্তে ঘুমাচ্ছে।
তিশা আগে সিদ্ধান্ত নিয়েছিল আজ সে অফিসে যাবে না। আজই হবে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিউটি, ভালোবাসার স্বীকৃতি আদায়। আবি যখন জেগে উঠল, তিশা হাসি মুখে তাকে তার কর্তব্য 2 বার আই লাভ ইউ মনে করিয়ে দিল। চল আবির, আজ আমাদের নতুন জীবনের প্রথম দিন। আজ আর কোনো লুকোচুরি নয়। দুইজন নিচে নামতে দেখলো শুধু তিশার বাবা মা নয়, আবিরের বাবা মাও এসেছেন। আবিরের বাবা হয়তো কোনো জরুরি কাজে ঢাকায় এসেছিলেন, আর সকালে খালাতো বোনের বাড়িতে এসেছেন। পরিস্থিতি মুহূর্তে থমথম হয়ে গেল। তিশা সোজা আবিরের হাত ধরে কঠিন চোখে বাবা মা এবং আবিরের বাবা মার দিকে তাকিয়ে বলে, বাবা মা কাকা কাকিমা, আজ আমি আপনাদের একটা জরুরি কথা শোনাতে চাই। আবির আর আমরা আর শুধু খালাতো ভাই বোন নই, আমরা একে অপরকে ভালোবাসি। আমরা আমাদের বাকি জীবনটা একসাথে কাটাতে চাই। তিশার এই অকপট পুলিশি স্টাইলে ঘোষণা শুনে পুরো হলরুমে যেন বোমা ফাটল। আবিরের বাবা মা এবং তিশার বাবা মা প্রত্যেকেই তীব্রভাবে প্রতিবাদ করলেন। এসব কি বলছিস তৃষা? আবির তোর ভাইয়ের মতো, তোরা কি ভুলে গেছিস তোদের সম্পর্কের পরিচয়? এসব কি শোনাচ্ছেন আপনারা? আমার ছেলে, আমি ওকে এখানে পড়তে পাঠিয়েছি, এইসব নোংরা কাজের জন্য নয়। তৃষা, তুমি একজন দায়িত্বশীল অফিসার, এসব কি করে সম্ভব? এখানে কোনো নোংরামি নেই কাকা, এখানে শুধু ভালোবাসা আছে। আর আমার ভালোবাসার জন্য আমি এই ইউনিফর্মকেও ছাড়তে রাজি। ঝগড়া চরমে পৌঁছালো। পরিবারের সদস্যরা কেউ তাদের এই সম্পর্কেও মেনে নিতে পারল না। তার আবিরকে জোর করে তার বাবার সঙ্গে যেতে বলল, কিন্তু আবির তিশার হাত ছাড়ল না। আমি কল্পনাও করতে পারিনি আমার মেয়ে হয়ে এমন একটা কাজ করতে পারে। যদি তোরা দুজন এই সম্পর্ক রাখিস, তাহলে এই মুহূর্তে তোরা দুজন এই বাড়ি থেকে বের হয়ে যা। তিশা তখন আবিরের দিকে তাকালো, তার চোখে তখন জল, কিন্তু মুখে এক দৃঢ় প্রতিজ্ঞা। সে মাথা নেড়ে আবিরকে সঙ্গে নিয়ে ঘর থেকে বেরিয়ে যেতে লাগলো, কিন্তু কেউ তাদের বাধা দেয় না। বাইরের রাস্তায় এসে তিশা আর নিজেকে সামলাতে পারল না, সে হাউমাউ করে কেঁদে উঠল। আবির তাকে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করলো। শান্ত হও তুমি, আমরা তো একসাথে আছি। তিশা তখন আবিরকে জড়িয়ে ধরে। তিশা না, আর এই শহরে থাকবো না। এই শহরে নিজের ভালোবাসার কারণে বাড়ি ছাড়া হয়েছি। আমি আমার ভালোবাসা নিয়ে অনেক দূরে চলে যাব, যেখানে কেউ আমাদের বিচার করবে না। তখন আবিরের হাত ধরে সোজা বাস স্ট্যান্ডে চলে গেল। তার পুলিশের তৎপরতা আবার ফিরে এলো। দ্রুত টিকিট কেটে তারা বাসে উঠল। গন্তব্য রাজশাহী। তিশার ব্যাংক অ্যাকাউন্টে প্রায় 4 লাখ টাকার মতো জমানো আছে। বাসে যেতে যেতে তিশা আবিরের হাত শক্ত করে ধরে তার কাঁধে মাথা রাখলো। আবির, আমি আর এক মুহূর্ত দেরি করতে চাই না। চল, আজকেই আমরা বিয়ে করব। আমাদের সম্পর্কটাকে স্বামী স্ত্রীর স্বীকৃতি দেওয়া ছাড়া আমার শান্তি হবে না। ঠিক আছে, তুমি তোমার যা ইচ্ছা তাই হবে। রাজশাহীতে পৌঁছাতে তারা ট্যাক্সি নিয়ে সরাসরি একটি কাজী অফিসে গেল। সেখানে তারা তাদের ধর্মীয় ও আইনি মতে বিবাহ সম্পন্ন করল। বিয়ে শেষ করে তারা দুজন নিজেদের স্বামী স্ত্রী হিসেবে ঘোষণা দিল। বিয়ের পর তারা একটি ভালো হোটেলে উঠল। সেখানে নতুন বাসা ভাড়া নিতে কিছুটা সময় লাগবে, কারণ শহরটা চেনার একটা ব্যাপার আছে। হোটেল রুমে ঢুকেই তিশা আবিরের হাত থেকে তার ফোনটা নিল, তারপর নিজের ফোনটা নিল। এই দুটো জিনিসই আমাদের দুর্বল করে তুলতো। অতীতকে ভুলে যেতে হবে। তিশা এরপর মেঝেতে দুজনের ফোন সজোরে আছড়ে ভেঙে ফেল, সেগুলো ফেলে দিল। অতীতের সব বাঁধন যেন সেই ফোনগুলোর সাথে চুরমার হয়ে গেল। এই চরম পদক্ষেপের পর তিশা নিজেকে ধরে রাখতে পারল না। সে বিছানায় শুয়ে আবারও কান্না শুরু করলো। আবির তখন তিশাকে শান্ত করার চেষ্টা করলো। এই, এখন আর কাঁদতে নেই। আমার পুলিশ ম্যাডাম এত দুর্বল কেন? তিশার কান্না কিছুতেই থামছিল না। আবির তখন আর কোনো কথা না বলে তিশার ঠোঁটজোড়া দখল করে নিল। আবিরের এই অপ্রত্যাশিত আগ্রাসনে তিশা কান্না থামিয়ে দিল। 3 মিনিট পর আবির তাকে ছেড়ে দিয়ে বলল, তুমি হয়তো ভুলে গিয়েছো, আজকে আমাদের বাসর রাত, আর তুমি কেঁদে কেঁদে বাসর ঘরটা খারাপ করছো। আমার স্ত্রী কান্না করবে আর আমি চুপ করে থাকবো? এবার শাস্তি হবে। আবিরের এই কথা শুনে তিশার চোখে জল মুছে গেল, আর চোখে ফিরে এলো সেই পুরনো তেজ আর অধিকারবোধ। সে ধাক্কা দিয়ে আবিরকে বিছানায় ফেলে দিল। তারপর উপরে বসে আবিরের ঠোঁটজোড়া আবার দখল করে নিল। আবির তিশাকে কোনো বাধা দেয় না। আবির তিশার জামার বোতাম খুলে দেয়। তিশা আবিরের ঠোঁট ছাড়ার কোনো নামগন্ধ নেই। আবির তিশাকে নিচে ফেলে তিশার ড্রেস খুলে ফেলে।
তারপর শুরু হয় তাদের ভালোবাসার গভীর সম্পর্ক। তিশা আবিরকে শক্ত করে তার বাহুডরে চেপে ধরে। এভাবেই 2 ঘন্টা চলে যায়। 2 ঘন্টা পর তিশা আবিরের বুকের উপর শুয়ে আছে, কিন্তু ক্লান্ত, কিন্তু অনেকটা সন্তুষ্ট। আবির তিশার চুলে হাত বুলিয়ে দিচ্ছে। তুমি কি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি? আজ তুমি প্রমাণ করলে আমার সব সিদ্ধান্ত সঠিক ছিল। তুমি আমার স্বামী। আমিও তোমাকে ভালোবাসি। তুমি, তবে আমার একটা প্রশ্ন আছে। কি? আমরা কি এখন থেকে শুধু বউ আর স্বামী হিসেবে থাকবো, নাকি আমার পুলিশ ম্যাডামের শাসন এখানেও চলবে? এখানে কোনো পুলিশের শাসন নেই। মূল কথা, আমি পুলিশের চাকরিটি ছেড়ে দিচ্ছি আর এই চাকরি করব না। আর এখন থেকে আমাদের নতুন সংসার। এখানে শুধু ভালোবাসা, আবেগ আর তৃপ্তি আছে। তুমি রাজি? হ্যাঁ রাজি, রাজি রাজি, হ্যাঁ রাজি রাজি রাজি। আমি শুধু তোমার আর তুমি শুধু আমার। ভালোবাসার জোর, অধিকারবোধ আর তীব্র আকাঙ্ক্ষার মাঝে তাদের নতুন জীবন শুরু হলো, এমন এক শহরে যেখানে তাদের পুরনো পরিচয়ের কোনো চাপ নেই। তারা এখন নিজেদের জন্য একটি নতুন জগৎ তৈরি করবে। সময় কারোর জন্য অপেক্ষা করে না। আবেগের তাড়নে সমস্ত প্রতিকূলতা পেরিয়ে রাজশাহীর মাটিতে নতুন জীবন শুরু করেছিল আবির আর তিশা। সেই জীবনের আজ 7 বছর পূর্ণ হয়েছে। 7 বছরে তাদের জীবন নাটকীয়ভাবে পরিবর্তিত হয়েছে। প্রথম 2 বছর ছিল কঠিন সংগ্রামের। তিশা তার পুরনো পরিচয় ভুলে গিয়ে লোকচক্ষুর আড়ালে টিউশনি করত। সে সামান্য আয়ই চলত। আবিরের পড়াশোনা চলত, তাদের সংসার। আবির দিনরাত কঠোর পরিশ্রম করে নিজের পড়া শেষ করলো। এরপরই আসে টার্নিং পয়েন্ট। তিশার জমিয়ে রাখা 4 লক্ষ টাকা পুঁজি করে আবির ছোট্ট পরিসরে ব্যবসা শুরু করে। ব্যবসা শুরুর পরপরই তিশা প্রেগনেন্ট হয়। আর এই সময় থেকেই যেন তাদের ভাগ্য ফিরতে শুরু করে। তাদের ঘর আলো করে যখন তাদের কিউট রাজকন্যা সাফিয়ার জন্ম হয়, তখন থেকেই আবিরের ব্যবসাও ধীরে ধীরে সাফল্যের শিখরে উঠতে শুরু করে। সেই শেখর পেরিয়ে আজ আবির শুধুমাত্র রাজশাহীর একজন শীর্ষ ব্যবসায়ী নন, দেশের উচ্চতম ব্যবসায়ীদের তালিকায় অন্তর্ভুক্ত। বিলাসবহুল জীবন, অর্থ, খ্যাতি সবই তাদের হাতের মুঠোয়। কিন্তু এই সাফল্যের চূড়ায় উঠেও তিশা আবিরকে একটুও কম ভালোবাসে না। আজ সকালে দৃশ্য, আবির তার স্যুট পরে তৈরি হচ্ছে। সে এখন ব্যস্ত একজন টপ বিজনেসম্যান। তিশা এখনও আবিরকে আগের মতোই ভালোবাসে, শুধু সাফিয়ার কারণে রোমান্টিক অত্যাচারগুলো কিছুটা কমেছে। আবির রেডি হয়ে যখন বেরোবে, তখন তার রাজকন্যার আগমন। বাবা, আমাকে একটা কিস দাও, তারপর তুমি অফিস যাবে। আবির নিচু হয়ে মেয়েকে কিস করলো। তিশা তখন মেয়ের দিকে ফিরে হাসি মুখে আবিরকে দেখছিল। এই শোনো, আজ তোমার মিটিং আছে তাই না? রাত 8টার মধ্যে বাড়ি ফিরবে। জানি সুইটহার্ট, 8টা বাজার আগেই ফিরে আসবো। দূর, বাচ্চার সামনে কি বলছো এসব? কেন? বাচ্চা বড় হয়ে বলতে পারবে আমার বাবা অনেক রোমান্টিক ছিল। হয়েছে মিস্টার আবির সাহেব, এখন আপনি যান, আপনার দেরি হয়ে যাচ্ছে। আর মনে থাকে যেন 8টার মধ্যে বাড়ি ফিরবে। ঠিক আছে ম্যাডাম সাহেবা। আর আপনি তো আজকে এখনও আমার ট্রাইটা ঠিক করে দিলেন না। তাদের সম্পর্ক থেকে হয়তো সেই হ্যান্ডকাপ টর্চার কমেছে, কিন্তু ভালোবাসার পরিমাণ এক বিন্দুও কমেনি। বরং এখন তাদের সম্পর্ক আরও দৃঢ়, আরও পরিণত। তাদের পুরনো দিনের রোমান্টিক অত্যাচার এখন পরিণত হয়েছে শাসনের মোড়কে যত্নে। তিশা আবিরের কাছে এগিয়ে এলো। তিশা আবিরের টাই ঠিক করতে করতে বলে, আর শোনো, অফিসে কোনো জুনিয়র বা কোনো মেয়ে যদি তোমার দিকে তাকিয়ে থাকে, মনে রাখবে তোমার বুকে কিন্তু এখনো আমার নাম লেখা আছে। জানি সুইটহার্ট। আর আমার সব থেকে বড় বস তো আমার পাশে দাঁড়িয়ে। এই তো, এখন যাও, তোমার সব থেকে বড় ডিউটিটা শেষ করে তাড়াতাড়ি ফিরে এসো। আমার রাজকন্যা আর তার রাজাকে ছাড়া থাকতে পারছে না। আবির ঘর থেকে বেরিয়ে গেল। তিশা তখন সাফিয়াকে কোলে নিয়ে জানালার ধারে এসে দাঁড়ালো এবং আবিরের গাড়ির দিকে তাকিয়ে রইল। তাদের 7 বছরের পথ চলা ছিল বিদ্রোহ, ভালোবাসা এবং নিরন্তর ত্যাগের গল্প। আবির আর তিশার জীবন এখন রাজশাহীর একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে স্থিতিশীল। বাইরে আবির একজন সফল ব্যবসায়ী, আর ঘরে তিশা তাদের রাজকন্যা সাফিয়া ও স্বামী জীবন নিয়ন্ত্রণের দায়িত্বে। তাদের সুখী জীবনের চিত্রটি বাইরে থেকে নিখুঁত মনে হলো। 7 বছরের দূরত্ব কি সত্যি অতীতকে মুছে ফেলতে পেরেছে একদিন দুপুরে? আবির তার কোম্পানির নতুন প্রজেক্টের জন্য একটি গুরুত্বপূর্ণ বিজনেস কনফারেন্স যোগ দিতে গিয়েছিল। ভিড় ঠেলে যখন সে অতিথিদের সাথে কথা বলছিল, ঠিক তখনই ভিড়ের মধ্যে আবিরের চোখ
একটি পরিচিত মুখের উপর আটকে গেল। সেই মুখটি ছিল তার খালাতো ভাই রিয়াজের। আবিরের বাবার ব্যবসায়িক পার্টনার হিসেবে রিয়াজকে আবির ভালো করেই চিনত। আবিরকে দেখে রিয়াজ মুহূর্তের জন্য স্তম্ভিত হয়ে গেল। আবিরও তাকে দেখে দ্রুত মুখ ফিরিয়ে নিল, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। রিয়াজ আবিরের কাছে আসেনি, কিন্তু পুরোটা বিকেল সে আবিরের ব্যাপারে খোঁজ নিল। দেশের শীর্ষ ব্যবসায়ীদের তালিকায় আবির রহমান নামটা নিশ্চিত করল। 7 বছর আগে যিনি ঘর ছেড়ে পালিয়ে গিয়েছিলেন, তিনি আজ এত সফল। রিয়াজ সিদ্ধান্ত নিল এই খবরটা আবিরের বাবা এবং তিশার বাবা মাকে জানানো প্রয়োজন। রাতে আবির যখন বাড়ি ফিরল, তখন তার মন অশান্ত। তিশা তার পুলিশের তীক্ষ্ণ চোখ দিয়ে আবিরের এই অস্থিরতা মুহূর্তে ধরে ফেল। তিশা তখন সাফিয়াকে ঘুম পাড়িয়ে আবিরের কাছে এলো। তিশা আবিরের কপালে হাত দিয়ে বলে, কি হয়েছে? তুমি এত ক্লান্ত কেন? তোমার কি শরীর খারাপ? না, কিছু না। ব্যবসার চাপ ছিল, নতুন প্রজেক্টের অনেক টেনশন। আমাকে মিথ্যা বলছো তুমি। তোমার চোখ বলছে আজ অন্য কিছু ঘটেছে। ব্যবসার টেনশন হলে তুমি আমাকে জড়িয়ে ধরো, এভাবে মুখ ফিরিয়ে রাখো না। সত্যি বলছি তৃষা, আজ আর কোনো নজরদারি নয়, তবু আমাকে একটু বিশ্রাম নিতে দাও। আবিরের এই আচরণ তিশাকে আরও বেশি সন্দেহপ্রবণ করে তুলল। সে আবিরকে জড়িয়ে ধরল, কিন্তু তার মন তখন অন্য জায়গায়, পুরনো পুলিশ ম্যাডামের ভূমিকায়। রাত গভীর হলে আবির যখন ঘুমিয়ে পড়ল, তিশা তখন চুপি চুপি উঠে তার স্টাডি টেবিলের কাছে গেল। আবির যদিও এখন তার থেকে কিছু লুকানোর চেষ্টা করে না, কিন্তু অতীতের অভিজ্ঞতায় তিশা জানে সামান্য কুলু অনেক বড় সত্য উদ্ঘাটন করতে পারে। তিশা আবিরের ব্রিফকেস খুলল। ব্যবসার বিভিন্ন কাগজের মধ্যে একটি বিজনেস কনফারেন্সে ভিজিটর লিস্টে তার চোখ আটকে গেল। লিস্টের এক জায়গায় আবিরের হাতে লেখায় একটি নাম চিহ্নিত করে, রিয়াজ ভাই। কি রিয়াজ? রিয়াজ আবিরের বাবা এবং তিশার বাবা মার খুব কাছের মানুষ ছিল। রিয়াজের সাথে আবিরের দেখা হওয়া মানেই তাদের এই 7 বছরে লুকানো জীবন আর লুকানো থাকবে না। তিশার মুখটা কঠিন হয়ে গেল। তার সমস্ত রোমান্টিকতা এক মুহূর্তে কঠোর পুলিশি কর্তব্যে রূপান্তরিত হলো। তিশা তখন আবিরের দিকে তাকালো, যে মানুষটি তাকে এত শান্তি এত সুখ এনে দিয়েছে, আজ তারই জন্য তাকে আবার কঠোর হতে হবে। সে জানে রিয়াজ যখন খবর দেবে তখন ঝড় অনিবার্য। তিশা আবিরের পাশে এসে বসলো। সে আবিরের ঘুমন্ত মুখে হাত বোলাতে বোলাতে দৃঢ় কণ্ঠে বলল, আমরা 7 বছর সবার থেকে দূরে ছিলাম, কিছুই হয়নি। পরিবার কখনো আমাদের ভালোবাসার বাধা দিতে পারেনি, আর ভবিষ্যতেও পারবে না। তিশা তখন আবিরের কপালে চুম্বন করে সিদ্ধান্ত নিল তাদের এই ভালোবাসার যুদ্ধ এখনও শেষ হয়নি। কাল সকাল থেকে শুরু হবে এক নতুন লড়াই, যেখানে তাদের আর লুকানোর জায়গা থাকবে না। এখন আবির আর তিশা কি তাদের অতীতকে সামনে থেকে মোকাবিলা করবে, নাকি রিয়াজের কাছ থেকে পুরো পরিবার খবর জানার আগেই তাদের নতুন কোনো পদক্ষেপ নিতে হবে? গতরাতে রিয়াজের নাম আবিষ্কার করার পর তিশা সিদ্ধান্ত নিয়েছিল সকালে উঠে আবিরকে জিজ্ঞাসাবাদ করবে, কিন্তু যখন তার ঘুম ভাঙল আবির তখন তাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। 7 বছরের সংসার এবং সাফিয়ার জন্ম তাদের সম্পর্ক এক গভীর শান্তি এনে দিয়েছে, যা এক মুহূর্তে সব উদ্বেগ ভুলিয়ে দেয়। ওঠো আবির। তিশা ডাকে আবির ঘুম থেকে ওঠে। তিশার কপালে চুমু দিয়ে বলে, গুড মর্নিং সুইটহার্ট, আজ এত সকালে কেন উঠলে? আজ তো আমার ছুটির দিন। তিশা তখন রিয়াজের কথা জিজ্ঞেস করার জন্য মুখ খুলতে যাচ্ছিল, কিন্তু আবিরের চোখের দিকে তাকিয়ে তার প্রশ্নটা যেন ঠোঁটে আটকে গেল। জানি তৃষা, কিন্তু আমার ম্যাডামকে তো আর কোনো অফিস থেকে ছুটি নিতে হয় না। আবির তিশাকে আরো কাছে টেনে নিয়ে চোখে গভীর ভালোবাসা। আমার কাছে পৃথিবীর সব থেকে সুন্দর ডিউটি হলো তোমার পাশে এভাবে থাকা। আবির তখন তিশার ঠোঁটজোড়া দখল করে নিল। তিশার চোখ বন্ধ করে সেই চুম্বনে সাড়া দিল। তাদের এই একান্ত মুহূর্তটি প্রায় মিনিটখানেক স্থায়ী হলো। কিস? তোমরা একা কেন কিস করছো? সাফিয়ার আওয়াজ শুনে আবির আর তিশা দ্রুত নিজেদের সরিয়ে নিল। তার দুজনেই হেসে ফেল। সাফিয়া তখন তাদের দেখছিল, তার চোখে রাজ্যের বিস্ময় আর কৌতূহল। আমিও কিস করতে চাই, আমাকেও কিস করো। তোমরা লুকিয়ে লুকিয়ে কিস করছো কেন? তিশা তখন হেসে সাফিয়াকে কোলে নেয়। ও, তোমার নজর তো দেখি বাবার থেকেও বেশি তীক্ষ্ণ। এটা তো তোমার রুলস। আরে বাবা, তোমার মা তো সব থেকে বড় গোয়েন্দা, এখন তুমিও আমাদের উপর নজরদারি করবে। হ্যাঁ, তোমরা লুকিয়ে কিস করবে না, এটা আমার রুলস।
আবির আর তিশা একে অপরের দিকে তাকিয়ে হাসলো। তাদের রাজকন্যা যেন তাদের অতীতের রোমান্টিক শাসনের উত্তরাধিকারী। গতরাতে রিয়াজকে নিয়ে যে উদ্বেগ ছিল, এই মিষ্টি পারিবারিক আনন্দের কাছে তা যেন ক্ষণিকের জন্য চাপা পড়ে গেল। তিশা তখন আবিরকে বলল, চলো, তুমি আজ ছুটির দিন, আমরা তিনজন মিলে আজ বাইরে ডিনার করব। এখন তুমি যাও, সাফিয়াকে ফ্রেশ করিয়ে দাও। আবির তার রাজকন্যাকে কোলে নিয়ে বাথরুমে চলে গেল। তিশা তখন বিছানায় বসে তাদের দুজনের সুখী মুখ দেখছিল। রিয়াজের কথা হয়তো সে ভোলেনি, কিন্তু এই মুহূর্তে তার কাছে পারিবারিক শান্তি সবচেয়ে দামি। আবির আর তিশার সুখী জীবনের সময় এভাবেই কাটতে থাকে। 2 দিন পর আজ শনিবার। আবির সবসময় তার অফিস শুক্র এবং শনিবার বন্ধ রাখে। শুক্রবার বিশ্রাম আর শনিবার পরিবারের জন্য। রুটিন মতো আজও সকাল সকাল তারা তৈরি। আবির গাড়ি না নিয়ে বাইক বের করলো। আবির চালাবে, মাঝখানে সাফিয়া শক্ত করে বাবাকে জড়িয়ে ধরে, আর পিছনে বসে আছে তিশা, যার বাহু আবিরের কোমরে জড়ানো। সারাদিন ধরে তারা রাজশাহীর বিভিন্ন পার্কে ও রেস্তোরাঁয় ঘুরল। সাফিয়ার হাসিতে ভরে রইল চারিদিক। মুক্ত বাতাসে বাইক চালানোর সময় তিশা আবিরের কানে ফিসফিস করে কিছু রোমান্টিক কথা বলল, যা শুনে আবির হেসে উঠল। তাদের জীবন এখন পরিপূর্ণ। বিকেল 5টার দিকে তারা বাড়ি ফিরল। আবির বাইক নিয়ে যখন তাদের বিশাল গেটের সামনে দাঁড়ালো, তখন তারা দুজনেই অবাক হয়ে গেল। গেটের বাইরে দাঁড়িয়ে আছে 4 জন মানুষ, আবিরের বাবা মা এবং তিশার বাবা মা। তাদের চোখে মুখে 7 বছরের যন্ত্রণা, রাগ আর ক্লান্তি স্পষ্ট। তারা গেট দিয়ে প্রবেশ করবে এমন সময় দারুণ ছুটে এলো। স্যার, ম্যাম, এনারা সেই সকাল 10টা থেকে আপনাদের জন্য অপেক্ষা করতেছে। ভিতরে ঢুকতে চাইছিলেন, কিন্তু আমি তো আপনার পারমিশন ছাড়া। আবির বাইক থেকে নামতেই তার বাবা মা এবং তিশার বাবা মা একসঙ্গে তাদের দিকে এগিয়ে আসতে চাইলেন। আবির দ্রুত হাত দিয়ে তাদেরকে কাছে আসতে বারণ করলো। তার মুখ গম্ভীর, কিন্তু সে তার পরিবার, অবস্থান বা খ্যাতি নিয়ে কোনোভাবেই জনসম্মুখে কথা বলতে চায় না। তিশা তখন দ্রুত আবিরের কানে কানে ফিসফিস করে বলল, আবির, এখানে কোনো রিয়্যাক্ট করো না প্লিজ। অনেক মানুষ আছে, দারোয়ান দেখছে, প্রতিবেশীরাও দেখছে হয়তো। তোমার সম্মান এখন গুরুত্বপূর্ণ। ওনাদের ভেতরে নিয়ে এসো, ভেতরেই সব কথা হবে। শান্ত থাকো। তিশার এই শান্ত কৌশলপূর্ণ আদেশ শুনে আবির মুহূর্তে নিজেকে সামলে নিল। সে জানে এই মুহূর্তে তিশার পুলিশি কৌশল সবচেয়ে বেশি দরকার। আবির তখন দারোয়ানকে ডাকলো। জি স্যার, বলেন। এনাদের ভেতরে পাঠিয়ে দাও, ড্রয়িং রুমে বসতে বলো। আমি এক্ষুনি আসছি। আর শোনো, আজ যেন আশেপাশে কোনো লোকজনের আনাগোনা না থাকে। ঠিক আছে স্যার। আবির আর তিশা সাফিয়াকে কোলে নিল এবং দ্রুত গেট পেরিয়ে মূল ভবনের দিকে হেঁটে গেল। বাবা মারা তখনও রাগে, কষ্টে এবং বিস্ময় স্তব্ধ। তাদের 7 বছরের পলাতক সন্তানরা আজ এত বিলাসবহুল জীবনযাপন করছে। তারা বাধ্য হলেন দারোয়ানের দেখানো পথে ড্রয়িং রুমের দিকে যেতে। তিশা আর আবির নিজেদের রুমে ঢুকলো। রাজকন্যা সাফিয়াকে তার সাফিয়ার কেয়ারটেকারের কাছে দিয়ে তারা এক মুহূর্তের জন্য মুখোমুখি হলো। তুমি শান্ত আছো তো? আমি শান্তই আছি আবির। ভালোবাসার যুদ্ধে কখনো হার মানিনি, তাই আজ পর্যন্ত কেউ হারাতে পারেনি। এখন আবির আর তিশা তাদের 7 বছরের দাম্পত্যের অভিজ্ঞতা ও ভালোবাসা নিয়ে পরিবারের মুখোমুখি হতে যাচ্ছে। এই কঠিন পরিস্থিতিতে তাদের সম্পর্ক কি টিকে থাকবে, নাকি আবারও ভাঙন ধরবে? আবির আর তিশা যখন ড্রয়িং রুমে প্রবেশ করলো, তাদের চোখে মুখে ছিল 7 বছরের কঠিন অভিজ্ঞতা আর আজকের দিনে দৃঢ়তা। আবির আর তিশার বাবা মা রাগে নয়, বরং এক গভীর অনুশোচনা নিয়ে বসে আছেন। আবিরের সফলতা আর তিশার আত্মবিশ্বাসী চেহারা দেখে তারা মুহূর্তেই বুঝে গেলেন সেই দিন তাড়াহুড়ো করে তারা কত বড় ভুল করেছিলেন। আবির আর তিশা দাঁড়ালো। দীর্ঘ নীরবতা ভেঙে তিশার বাবা, যিনি সেদিন তাদের বাড়ি থেকে বের করে দিয়েছিলেন, তিনি প্রথম কথা বলেন। তিশা, আবির, আমরা ভুল করেছিলাম, আমাদের ক্ষমা করে দে। আমাদের ক্ষমা করে দাও। আমরা তোমাদের বুঝতে পারিনি। আমাদের অহংকার, আমাদের সামাজিক ভিত্তি তোমাদের ভালোবাসাকে অস্বীকার করেছিল। আবির বাবা, আমি তোর মা। আমি জানতাম তুই কখনো ভুল কিছু করিস না। শুধু সমাজের ভয়ে আমরা তোমাদের দূরে ঠেলে দিয়েছি। তোমরা আমাদের ক্ষমা না করলে আমরা শান্তি পাবো না। আবির আর তিশা একে অপরের দিকে তাকালো। তাদের মনে গভীরে জমে থাকা 7 বছরের কষ্ট, উপেক্ষা আর যন্ত্রণা
আবির কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তিশা তাকে হাত দিয়ে থামিয়ে দিল। ক্ষমা? 7 বছর ধরে আমরা প্রতিদিন ক্ষমা চেয়েছি কিন্তু পাইনি। আজ যখন আমরা সফল তখন আপনারা ক্ষমা চেয়েছেন? একটু সময় নিন। আবির আর তিশা তখনও নিজেদের সিদ্ধান্তে অটল। বাবা মারা যখন আবারও তাদের কাছে ক্ষমা চাওয়ার জন্য উঠে দাঁড়ালেন, ঠিক তখনই ঘটল সেই অপ্রত্যাশিত ঘটনা। দরজার কাছ থেকে ছোট্ট একটি ললিপপ হাতে নিয়ে হেঁটে এলো সাফিয়া। বাবা মা, তোমরা কেন এই আঙ্কেল আন্টিদের সাথে রাগ করছো? সাফিয়ার মিষ্টি আওয়াজে সবাই চমকে উঠল। আবির আর তিশা হাসি মুখে তাদের রাজকন্যাকে কাছে ডাকলো। সাফিয়া সোজা গিয়ে দাঁড়িয়েছে আবিরের বাবার সামনে। সাফিয়া আবিরের বাবার দিকে ললিপপ এগিয়ে দিয়ে বলে, আঙ্কেল তুমি কাঁদছো কেন? এটা নাও, এটা খেলে আর রাগ করবে না। সাফিয়ার এই সহজ সরল নির্ভেজাল মিষ্টি ব্যবহার দেখে আবির ও তিশার বাবা মার চোখে আবারও জল ভরে গেল। তারা তাদের নাতি নাতনিকে দেখেনি, তার অস্তিত্ব জানতেন না। সাফিয়ার এই নিষ্পাপ কাণ্ড দেখে আবির ও তিশার চোখে বাঁধও ভেঙে গেল। তিশা তখন আবিরের দিকে তাকালো। এবার ক্ষমা করে দাও তুমি। এই ছোট মানুষটার শান্তির জন্য অনেক হয়েছে। আমাদের মনে কি থাকবে সেটা জানি না, কিন্তু সাফিয়া অনেক খুশি হবে। তুমি যখন বলছো তখন তাই হবে। আমি আমার স্ত্রী আর সন্তানের জন্য সব করতে পারি। আবির ও তিশা তখন একসঙ্গে এগিয়ে গিয়ে তাদের বাবা মাদের জড়িয়ে ধরল। 7 বছরের সব রাগ, ক্ষোভ আর কষ্ট যেন সেই আলিঙ্গনে দূর হয়ে গেল। আমার মা, আমার মেয়ে, তোরা সুখে থাক। পারিবারিক পুনর্মিলনের এই মিষ্টি দৃশ্যের মাঝেও সাফিয়ার দুষ্টামি শুরু হলো। সে আবিরের টাই ধরে টানতে টানতে বলল, বাবা, এই আঙ্কেল আন্টিরা তো খুব ভালো। আমরা সবাই মিলে আজ পার্কে যাব। এই মুহূর্তে সবার নজর চলে গেল সাফিয়ার দিকে। এতক্ষণ সাফিয়া এত কাণ্ড করলো কেউ এত গুরুত্ব দিয়ে শোনেনি, কিন্তু এবার যখন সাফিয়া আবির আর তিশাকে বাবা মা বলে ডাকে, সেটা সবাই শুনে নেয়। আবির বাবা মা এবং তিশার বাবা মা তখন তারা সবাই একে অপরের দিকে তাকালেন। আবির, এই মিষ্টি মেয়েটা কি তাহলে? হ্যাঁ, ইনি আপনাদের নাতনি, আমাদের রাজকন্যা সাফিয়া রহমান। নাতনি কথাটি শোনা মাত্রই 4 জন মানুষ যেন স্থির হয়ে গেলেন। তাদের চোখে জল ভরে গেল। 7 বছর আগে যে ভালোবাসাকে তারা অস্বীকার করেছিলেন, আর সেই ভালোবাসার ফলস্বরূপ তাদের সামনে দাঁড়িয়ে তাদের নিজেদের হৃদয়ের টুকরো। তিশার মা দ্রুত এগিয়ে গিয়ে সাফিয়াকে কোলে তুলে নিলেন। তাদের রক্তকে এতদিন তারা তাদের থেকে দূরে ঠেলে রেখেছিল। আমার নাতনি আমি এই জীবনে কখনো কল্পনাও করিনি। আমি তোমাকে 7 বছর দেখতে পারিনি মা। কি মিষ্টি! আবির, তৃষা, তোমরা আমাদের সব থেকে বড় উপহার দিয়েছো। ড্রয়িং রুমের পরিবেশ তখন আনন্দ, অশ্রু আর ভালোবাসাই পূর্ণ। 7 বছরের বিরহের পর সিনিয়র পুলিশ ম্যাডামের জোরের ভালোবাসা আজ পূর্ণতা পেল পারিবারিক মিলনে। এখন দেখা যাক এই নাতনির আবির্ভাবে তাদের নতুন পারিবারিক জীবনে কী পরিবর্তন আসে। দীর্ঘ 7 বছরে বিচ্ছেদ শেষে পরিবারের এই অপ্রত্যাশিত পুনর্মিলন ছিল আবেগঘন। রাতে জমকানো ডিনারের পর 4 জন অভিভাবকের সমস্ত মনোযোগ এখন কেবল তাদের নাতনি সাফিয়ার দিকে। সাফিয়ার মিষ্টি ব্যবহার, তার কৌতূহলী প্রশ্ন, সব কিছুতেই মুগ্ধ 4 জন প্রাপ্তবয়স্ক। রাত তখন প্রায় 11টা। ঘুম পাড়ানোর পর্ব শুরু হলো নতুন এক ঝামেলা। আমার নাতনি, আজ রাতে তুমি আমার সাথে ঘুমাবে, আমি ওকে দেখব। নাতনি তোমার একার নাকি? নাতনি তোমার একার নাকি? আমারও নাতনি। এতদিন পর দেখা পেলাম। ও আমাদের সাথে ঘুমাবে। ওর বাবা মা কাল কথা বলুক। 2 মায়ের মধ্যে তাদের নাতনিকে নিয়ে এক মিষ্টি যুদ্ধ শুরু হলো। আবির আর তিশা হাসি মুখে তাদের দেখছিল। অবশেষে আবির মাঝখানে এসে দাঁড়ালো। প্লিজ শান্ত হও তোমরা, তোমাদের দুজনেরই নাতনি। কিন্তু একটা কথা, সাফিয়া কখনো অন্য কারোর সাথে ঘুমায় না। ওর একার ঘুমানোর অভ্যাস, তাই ওকে নিয়ে জোর করে লাভ নেই। আবিরের এই কথা শুনে দাদি আর নানি দুজনেই মুখ ভার করে ফেলেন। কিন্তু ঠিক তখনই সাফিয়া তার বাবার দিকে তাকালো। না বাবা, আজকে আমি এই 2টা দাদুর সাথে একসাথে ঘুমাবো। আমাকে গল্প শোনাবে তো তোমরা? সাফিয়ার এই অপ্রত্যাশিত সিদ্ধান্ত শুনে 2
দাদি আনন্দে আত্মহারা হয়ে গেলেন। আবির আর তিশা একে অপরের দিকে তাকালো। অনেক আনন্দে থাকবে, ঠিক আছে, তোমার যা ইচ্ছা, কিন্তু বেশি দুষ্টুমি করবে না। আবির জানে সাফিয়া অন্য কারোর সাথে ঘুমানো মানেই 7 বছর পর তাদের জন্য এক স্বাধীনতা। কারণ সাফিয়ার জন্মের পর থেকে তারা দুজন খুব কম সময়ে নিরবিচ্ছিন্নভাবে একা পেয়েছে। বাবা মারা সাফিয়ার হাত ধরে তাদের গেস্ট রুমের দিকে চলে গেলেন। আবির আর তিশা তাদের মাস্টার বেডরুমের দিকে এগিয়ে গেল। রুমের দরজা লক করার পর আবির তিশাকে পিছন থেকে জড়িয়ে ধরল। বিশ্বাস হচ্ছে না, 5টা বছর পর আজ আমরা পুরোপুরি একা। মনে হচ্ছে যেন আবার সেই বাসর রাত। বাসর রাত নয় সুইটহার্ট, এটা তোমার 5 বছরের জমে থাকা শাস্তি। কি শাস্তি? হ্যাঁ, কে বলেছে রাজকন্যা এলে পুলিশ ম্যাডামের শাসন বন্ধ হয়ে যায়? আমি পুলিশের চাকরি ছাড়লেও পুলিশের প্রত্যেকটি পদক্ষেপ এখনো আমার মুখস্থ। গত 5 বছরে তুমি সারাদিন ব্যবসার চাপে আর রাতে মেয়ের চিন্তায় আমার প্রতি কোনো মনোযোগ দাওনি। আজ তোমার কোনো অজুহাত চলবে না। তোমার শাস্তি মাথা পেতে নেব ম্যাডাম। তিশা তখন আবিরের টাইটা খুলে ছুঁড়ে ফেল আর সে আবিরকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল এবং দ্রুত আবিরের উপর চড়ে বসল। তার চোখে তখন আর কোনো ক্লান্তি নেই, আছে শুধু 5 বছরের চাপা অধিকার আর ভালোবাসা। মনে আছে আমার প্রথম রুলস কি ছিল? যদি তুমি আমার কথা অমান্য করো। তুমি তো আজ কোনো আদেশ দাওনি। তিশা আবিরের শার্টের বোতাম খুলতে খুলতে বলে, দিয়েছি। তুমি কাল রাতে আমাকে রিয়াজ ভাইয়ার কথা লুকানোর সাহস দেখিয়েছিলে, আর এই অপরাধের জন্য তোমার শাস্তি হলো আজ রাতটা হবে শুধু আমার। তুমি কোনো প্রতিবাদ করবে না, কোনো কথা বলবে না, শুধু আমার প্রত্যেকটি নির্দেশ মেনে চলবে। আবির তার পুলিশ ম্যাডামের এই রোমান্টিক অত্যাচার সানন্দে মেনে নিল। 7 বছরের সাফল্যের পরও আবির জানে সে এখনও তার স্ত্রীর কাছে সেই রোমান্টিক কয়েদি। তিশা আবির দিকে ঝুঁকে এলো। আজ রাতে প্রমাণ করো তুমি এখনও সেই কলেজ ছাত্র যে তার পুলিশ ম্যাডামের জন্য সব থেকে বেশি দুর্বল। 5 বছর পর সন্তান এবং সমাজের চোখ এড়িয়ে আবির আর তিশা যখন তাদের একান্ত জগতে ফিরল, তখন সেই রোমাঞ্চার শুধু জোর করা থাকলো না। তিশার প্রতিটি নির্দেশ ছিল তার গভীর ভালোবাসার প্রতীক, আর আবিরের প্রতিটি সাড়ে ছিল সেই ভালোবাসার প্রতি তার চরম স্বেচ্ছামূলক আত্মসমর্পণ। তিশা তার সমস্ত পুলিশি কৃতিত্ব দিয়ে আবির ওপর অধিকার প্রতিষ্ঠা করল। এই অধিকার কোনো শাস্তি ছিল না, ছিল 7 বছরের চাপা পড়া ভালোবাসার তীব্র বিস্ফোরণ। আবি যেন তার স্ত্রীর কাছে ফিরে পেয়েছিল সেই প্রথম দিনে উত্তেজনা, যখন সে ভয় পেত কিন্তু পালাতে চাইতো না। তাদের নিবিড় মিলনে মিশে গিয়েছিল তাদের অতীত এবং বর্তমান। শিক্ষার্থী আর পুলিশ ম্যাডামের রসায়ন, স্বামী আর স্ত্রীর গভীর সংযোগ। তিশা বারংবার প্রমাণ করে দিল সে এখন আবিরের পুলিশ ম্যাডাম, কিন্তু সেই শাসনের একমাত্র লক্ষ্য আবিরকে তার কাছে নিরাপদে বেঁধে রাখা। 7 বছরের বিরতি যেন এক নিমিষে দূর হয়ে গেল তাদের গভীরতম অনুরাগে। তিশা নিজের সবটা আবিরকে দিয়ে দিল। তিশা আওয়াজ করতে যাবে, তখনই আবির তিশার ঠোঁটজোড়া দখল করে নেয়। তিশা আবিরের চুলগুলো খামচে ধরে। প্রায় 3 ঘন্টা পর তিশা তখন শান্ত হয়ে আবিরের বুকে মাথা রাখলো। বাইরে তাদের রাজকন্যা সাফিয়ার হাসির শব্দ শোনা যাচ্ছিল। আজ তোমার শাস্তি শেষ সুইটহার্ট, কিন্তু তার মানে এই নয় যে শাস্তি আর দেওয়া হবে না। পুলিশ ম্যাডামের পক্ষ থেকে কখন কোন বার্তা আসে সেটা বলা মুশকিল। তৃষার কথা শেষ হলে আমি তৃষাকে শক্ত করে জড়িয়ে ধরি। আমার পুলিশ ম্যাডাম, আমি ভুলে যাইনি আমার এই সমস্ত সাফল্য, এই বাড়ি, এই ভালোবাসা সবই তোমার জন্য। কৃতিত্বপরায়ণ সিনিয়র পুলিশ অফিসার তিশা এবং তার খালাতো ভাই আবিরের জোরের ভালোবাসা থেকে শুরু হওয়া এক ব্যতিক্রমী সম্পর্ক, যেখানে সামাজিক বাধা, পারিবারিক বিচ্ছেদ ও 7 বছরের নীরব সংগ্রামকে অতিক্রম করে তাদের ভালোবাসার সফলতা লাভ করে এবং অবশেষে রাজকন্যার উপস্থিতিতে পরিবারের পুনর্মিলনের মাধ্যমে সেই সম্পর্ক পূর্ণতা পায়। গল্পটি আমাদের কিছু জিনিস শেখায়। ভালোবাসা কোনো সামাজিক নিয়ম বা বয়সের গণ্ডি মানে না, বরং পারস্পরিক বিশ্বাস ও নির্ভীক আত্মবিশ্বাসের মাধ্যমেই তা জয়ী হয়। তো দর্শক, গল্পের শেষে আমাদের সাফিয়া মামুনি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবে। গল্প তো শেষ হয়ে গেল বন্ধুরা।
ও সরি সরি, আপনারা তো আমার আঙ্কেল হবেন, ভুলে বন্ধু বলে ফেলেছি। তাহলে আপনাদের থেকে বিদায় নেওয়ার আগে আমাদের পরিবারের জন্য দোয়া চাচ্ছি, এবং সবাই অবশ্যই ভিডিওটিতে লাইক করে আমার জন্য সুন্দর একটি কমেন্ট করবে, আর বন্ধুদের কাছে শেয়ার করে দিবে, কেমন? আর নতুনরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আল্লাহ হাফেজ।